এর সাথে তো বইয়ের মিলই থাকে না। কেন মিল থাকবে না কেন? আপনি কত বড় বড় লেকচার দেন আর বইয়ে কত ছোট ছোট করে লেখা। আচ্ছা আচ্ছা, দেখো তো আমরা আজকে সবার প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটাকে বলা হয় মূল সংখ্যা। ঠিক আছে, আমরা সবার শুরুতে কি নিয়ে আলোচনা করব বলো তো? মূল সংখ্যা নিয়ে হচ্ছে আলোচনা করব। এই মূল সংখ্যা নিয়ে হচ্ছে আমরা ব্যাপক আলোচনা করছি কোথায়? আমাদের ফ্রি ক্লাসে। তো তোমরা যারা ছিলে না তারা হচ্ছে অনেক মজার একটা লেকচার মিস করছিলা। তো এরকম ভাবে ছিল ক্লাসটা। ধরো আশফাকের আম্মু বলছে যে যা তো আশফাক তুই বাজারে যা, বাজারে যে 1 ডজন কলা নিয়ে আয়। তো সে বাজার থেকে ঠিক কয়টা কলা নিয়ে আসবে বলো তো? 12টা কলা নিয়ে আসবে। তাহলে 12টা কলাকে বা 12টা জিনিসের যে সমারোহ, ওইটাকে আমরা কি বলতে পারি? ওইটাকে আমরা 1 ডজন বলতে পারি না? ওইটাকে কিন্তু আমরা 1 ডজন বলতে পারি। তো এখন যদি আমরা বলি যে ভাইয়া ওই যে 30টি কলাতে কত ডজন, তো সিম্পলি তোমরা কি করবা? ওই ডজন বার করার জন্য 30কে কি দিয়ে ভাগ করে দিবা বলো তো? 12 দিয়ে ভাগ করে দিবা না? তাহলে যত হবে তত ডজন, তাই না? তোমরা বলবা হচ্ছে 2.5 ডজন। তো এভাবে করে তো আমরা কি দেখতেছি যে ভাইয়া 12টি কলা, ওইটাকে আমরা একসাথে কি বলতেছি? 1 ডজন বলতেছি। একইভাবে আমরা যদি বলি 4টি ডিম, এই 4টি ডিমকে আমরা কি বলতে পারি বলো তো? 4টি ডিমকে আমরা বলতে পারি যে ভাইয়া এটা হচ্ছে কি? এক হালি ডিম। এক হালি ডিম। এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাইয়া 16টি ডিম সমান কত, তোমরা কি করবা? এই যে 4টি ডিম সমান এক হালি না, তো 4 দিয়ে হচ্ছে 16কে ভাগ করে বলবা যে এত হালি, তাই না? এটা কিন্তু তোমরা বলবা। তো আমরা কি করতেছি বলো তো? আমরা বড় একটা সংখ্যাকে একটা ইউনিট হিসেবে চিন্তা করতেছি যে ভাইয়া 12টা জিনিসের সমারোহকে আমরা বলতেছি 1 ডজন, আবার 4টা জিনিসের সমারোহকে আমরা কি বলতেছি? এক হালি। একইভাবে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা, প্রকাশ করা হয় হচ্ছে এন দিয়ে। তো এই 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি জিনিসের সমারোহকে আমরা কি বলি বলো তো? আমরা বলি 1 মোল। ঠিক আছে, আমরা কি বলি? এই যে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি কি জিনিসপত্রের যে কোনো জিনিস হতে পারে, ওই জিনিসের সমারোহকে আমরা কি বলি বলো তো? 1 মোল বলি। তাহলে আমি যদি বলি ভাইয়া 1 মোল ইমন, 1 নাম্বার চ্যাপ্টার, আজকে 1 নাম্বার চ্যাপ্টার পড়াইতেছি, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। আমরা বর্ণালী শেষ করে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার শুরু করছি, কারণ হচ্ছে আমাদের মূল সংখ্যা, মোলারিটি এগুলো হচ্ছে জানা লাগবে, কারণ আমরা এরপরে দ্রাব্যতা পড়বো। ওকে বস, আচ্ছা তোমরা চলে আসছো। এই বস কে শিখাইছে? নুয়াস? হ্যাঁ আশফাক? জি ভাইয়া। নুয়াস ভাইয়া। শোনো শোনো শোনো, বস নিয়ে ওর সাথে আমার হচ্ছে একটা কাহিনী হয়েছে। তো ওরে জি হচ্ছে কাহিনীটা বলেন বলেন। আমার হচ্ছে ওরে ট্রিট খাওয়ানোর কথা, তো বলবো না এটা, এটা না সেকেন্ড। না, বলা উচিত ভাইয়া, বলা উচিত। আচ্ছা দেখো, তাহলে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক জিনিসপত্রের সমারোহকে আমরা কি বলবো বলতো? 1 মোল বলবো। তো আমরা এই যে এতগুলাকে, বা দেখো আমরা কিন্তু ডজন হিসাব করতেছি হচ্ছে ডিমের জন্য, হালি হিসাব করতেছি ডিমের জন্য, ডজন কলার জন্য, এগুলা কি নির্দিষ্ট কোনো জিনিসপত্র মাপার জন্য হচ্ছে আমরা এই এককগুলা ইউজ করতেছি, তাই না? বড় ইউনিটগুলা ইউজ করতেছি। একইভাবে আমরা মোল যে ইউনিটটা, ওইটা ইউজ করি কোন একটা পদার্থে কত সংখ্যক অণু আছে, পরমাণু আছে বা আয়ন আছে, এগুলা নির্ধারণ করার জন্য। তাহলে আমরা 1 মোলের সংজ্ঞাটাই হচ্ছে এভাবে দিব, পদার্থের যে পরিমাণে, লেখো লিখে ফেলো, পদার্থের যে পরিমাণে, তো আমি ধরে নিছি হচ্ছে তোমরা 9-10 কিছু শিখো নাই, কেমন? এই জন্য হচ্ছে আমি একদম বেসিক থেকে শিখাচ্ছি। বস মাসুর ভাই, হ্যাঁ মাসুর ভাইরেও বস ডাকে, মাসুর ভাই সবাইরে বস ডাকে, মাসুর ভাইরেও সবাই বস ডাকে। তো পদার্থের যে পরিমাণে এই যে অ্যাভোগাড্রো সংখ্যক বা 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি সংখ্যক, টি বা সংখ্যক কি থাকে বলতো? অণু থাকে, পরমাণু থাকে বা আয়ন থাকে। অণু, পরমাণু বা আয়ন থাকে, ওই পরিমাণকে আমরা কি বলি বলতো? ওই পরিমাণকে আমরা বলি 1 মোল। ওই পরিমাণকে আমরা বলি হচ্ছে 1 মোল। ওই পরিমাণকে আমরা বলি 1 মোল। এখন দেখো ভাইয়া, এই যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকতে পারে, পরমাণু থাকতে পারে বা আয়ন থাকতে পারে। যদি অণু থাকে তাহলে আমরা বলবো অণুর 1 মোল, যদি পরমাণু থাকে তাহলে আমরা কি বলবো? পরমাণুর 1 মোল, যদি আয়ন থাকে তাহলে আমরা কি বলবো বলতো? আয়নের 1 মোল। ঠিক আছে, এই জিনিসটা কি বুঝতে পারছো না সীতা? জি ভাইয়া। আচ্ছা ভেরি গুড।
তো আসো আমরা হচ্ছে সামনের দিকে আগাই, আসো আমরা হচ্ছে সামনের দিকে আগাই। এখন তোমাকে বলে দিল যে ভাইয়া তোমার কাছে হচ্ছে n সংখ্যক অণুপরমাণু বা আয়ন আছে, তাহলে তোমাকে জিজ্ঞেস যদি করে যে ভাইয়া এই যে n সংখ্যক অণুপরমাণু বা আয়ন আছে এখানে কত মোল আছে, তুমি সিম্পলি কি করবা বলো তো? আমরা এই যে ডজন বের করার জন্য কি করছি, 1 ডজন সমান 12টি ধরছি, এই 12 দিয়ে হচ্ছে সিম্পলি ভাগ করে দিছিলাম। তাহলে ভাই আমার কাছে যদি n সংখ্যক অণুপরমাণু বা আয়ন থাকে, এখান থেকে আমরা এই যে অণুপরমাণু বা আয়নের মোল সংখ্যা কিভাবে বের করব? সিম্পলি আমরা কি দিয়ে ভাগ করে দিব বলো তো? অ্যাভোগাড্রো সংখ্যা n দিয়ে ভাগ করে দিব। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? মোল সংখ্যা n। তাহলে কোন একটা পদার্থের এই যে n সংখ্যক অণুপরমাণু বা আয়ন যদি থাকে, তাহলে ওইটাকে আমরা মোলে কনভার্ট করব কিভাবে? ওইটাকে মোলে কনভার্ট করার জন্য আমরা সিম্পলি n দিয়ে হচ্ছে ভাগ করে দিব, বা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে হচ্ছে ভাগ করে দিব। তো এটা হচ্ছে তোমরা ঐকিক নিয়মেও করতে পারো যে n সংখ্যক অণুপরমাণু বা আয়ন থাকে 1 মোলে, একটি সংখ্যক কত মোলে, আর কি n সংখ্যক হচ্ছে কত মোলে, এভাবেও তোমরা বের করতে পারো। আলটিমেটলি মোল সংখ্যা n কি পাবা বলো তো? n/n এ পাবা। তো এতটুকু কি কারো সমস্যা আছে বলো তো ভাই এবং আপনারা না বলো? ভাইয়া। আচ্ছা, সমস্যা নাই। এই সাবরিন, তুমি কি হাসতেছো? ভাইয়া হাসতেছি না। আচ্ছা, এখন হাসতেছো। আচ্ছা দেখো, তো দেখো আমাদের মেইনলি যখন আমরা কোনো রাসায়নিক দ্রব্য নিয়ে গরু খুঁজি, মানে গবেষণা করি, তখন কিন্তু আমাদের ভর নিয়ে কাজ করতে হয়, তাহলে এই যে অ্যাভোগাড্রো সংখ্যক হচ্ছে অণুপরমাণু বা আয়ন নিলে তার ভর কি হবে, ওই জিনিসটা কি আমাদের জানা উচিত না? ওই জিনিসটা হচ্ছে আমাদের জানা উচিত। তো বিজ্ঞানীরা হচ্ছে গবেষণা করে দেখলো যে ভাইয়া কোন একটা অণুর এক্সকিউজ মি, আচ্ছা, তো বিজ্ঞানীরা গরু খুঁজে দেখলো বা গবেষণা করে দেখলো, আমরা যদি কোনো একটা অণুর অ্যাভোগাড্রো সংখ্যক অণু নিই, বা কোনো একটা জিনিসের বা পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যক অণু নিই, তাহলে তার যে ভর হবে সেটা হবে তার আণবিক ভরের সমান। ধরো আমরা কি নিলাম বলতো? আমরা নিলাম হচ্ছে 6.02 ইন্টু 10⁻²3 কার্বন ডাই অক্সাইড নিলাম। কি নিলাম বলতো? এত সংখ্যক অণু কার্বন ডাই অক্সাইড নিলাম। তাহলে এর ভর হবে ভাইয়া তার আণবিক ভরের সমান কোন এককে? গ্রাম এককে। তো কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। তাহলে কার্বন ডাই অক্সাইডের অ্যাভোগাড্রো সংখ্যক অণুর যে ভরটা হবে ওইটা কত হবে বলতো? 44 গ্রাম হবে। তো আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। একইভাবে আমরা যদি অ্যাভোগাড্রো সংখ্যক কোনো একটা পরমাণু নিই, কোনো পদার্থের পরমাণু নিই, তাহলে তার ভর হবে কি বলতো? তার পারমাণবিক ভরের সমান। তো ধরলাম আমি 6.02 ইন্টু 10⁻²3 কি নিলাম বলতো? আমরা হাইড্রোজেন পরমাণু নিলাম। হাইড্রোজেন এটা হচ্ছে পরমাণু। পরমাণু নিলে তার ভর কত হবে বলতো? আমরা জানি হাইড্রোজেনের 1 গ্রাম। 1। ভেরি গুড। তাহলে তার ভর হবে 1 গ্রাম। এখন আমরা যদি বলি যে ভাইয়া কোন একটা অণু বা পরমাণুর ডব্লিউ গ্রাম হচ্ছে দেওয়া আছে, ডব্লিউ গ্রাম দেওয়া আছে, তাহলে যদি বের করতে বলে যে ভাইয়া ওই অণু বা পরমাণুটার কত মোল দেওয়া আছে, আমরা কিভাবে বের করব? আমরা ধরে নিলাম তার পারমাণবিক বা আণবিক ভর হচ্ছে m। তাহলে m গ্রাম হয় কত মোলে বলো তো? 1 মোলে। তাহলে 1 গ্রাম হয় কত মোলে? 1/m মোলে। সুতরাং কি বলতো? wg গ্রাম কত মোলে হয়? wg গ্রামে হয় wg/m গ্রামে। তাহলে আমরা wg কে সিম্পলি কি দিয়ে ভাগ করে দিব? তার পারমাণবিক ভর বা আণবিক ভর দিয়ে হচ্ছে ভাগ করে দিব। তাহলে আমরা কি পেয়ে যাব বলতো? মোল সংখ্যা n পেয়ে যাব না? এই বুঝতেছো তোমরা? তোমাদের কি কঠিন লাগতেছে? না ভাইয়া, বুঝতেছি। আচ্ছা, অনেক সহজ লাগতেছে না কঠিন লাগতেছে? একটু একটু এক্সপ্রেস করো, বুঝছো? আমি বুঝতেছি না তোমাদের সহজ লাগতেছে নাকি কঠিন লাগতেছে। না ভাইয়া, সহজ লাগতেছে। এটা তো সহজ এই না ক্লাস ভাইয়া, করাইছেন। ঠিক আছে, সমস্যা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। তাহলে বলে তো আমরা মোল সংখ্যা হচ্ছে কয়েক ভাবে বের করতে পারি। আমরা অণু বা পরমাণুর সংখ্যা থেকেও বের করতে পারি, বা অণু বা পরমাণুর কি ভর থেকেও বের করতে পারি। তাহলে মোল সংখ্যা n আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি n/n। তো n কি বলতো? প্রদত্ত সংখ্যা, প্রদত্ত অণু পরমাণু বা আয়নের সংখ্যা। n কি বলতো?
এন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। একইভাবে বলো তো আমরা এটাকে বের করতে পারি WG/m দিয়ে। তো WG কি ভাইয়া বলো তো? প্রদত্ত অণু পরমাণু বা আয়নের ভর, প্রদত্ত ভরটা যেটা। আর m কি বলো তো? এই যে যেই পরমাণুটা আছে বা অণুটা আছে বা যে পদার্থটা আছে সেটার কি পারমাণবিক ভর বা আণবিক ভর। এটা যদি পরমাণুর ভর দেয়া থাকে তাহলে পারমাণবিক ভর দিয়ে ভাগ করব, যদি অণুর ভর দেয়া থাকে তাহলে আণবিক ভর দিয়ে হচ্ছে আমরা ভাগ করব। কেমন? তাহলে আমরা এই যে মূল সংখ্যা n বের করার কয়েকটা সূত্র হচ্ছে আমরা পেয়ে গেছি। তো চলো এরপরে হচ্ছে আমাদের চিরাচরিত যে অঙ্কগুলো আমরা আগে করছি এবারও কি করে ফেলি। তো লিখে ফেলো কোশ্চেন। তো কোশ্চেন লেখার আগে আমি হচ্ছে সূত্রটা লিখে ফেলি। n is equal to কি? n is equal to n by na is equal to কি বলে তো? WG/m। তো আসো এক নাম্বার কোশ্চেনটা দেওয়া আছে 2000 টি অণুতে কত মোল। এই যে চিরাচরিত যে জিনিসগুলো আমি পড়াইছি ওইগুলাই আবার পড়াবো। তারপরে হচ্ছে বলো তো 2 নম্বরে কি ছিল? 2 নম্বরে হচ্ছে 2000 টি পরমাণুতে কত মোল। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। পরমাণুতে কত মোল? তারপরে 3 নাম্বার যে কোশ্চেনটা সেটা কি বলতো? সেটা হচ্ছে 20 কেজি, তাই না? 20 কেজি। এগুলাই হুবহু লিখছি কারণ এগুলোর আনসার হচ্ছে আমার জানা আছে। তো এজন্য হচ্ছে আমার প্যারা নিতে হবে না। কত মোল? এবং সবার শেষ হচ্ছে কি বলতো 4 নাম্বার যেটা সেটা হচ্ছে 20 কেজি O2 তে কত মোল। তো কোশ্চেন লিখে ফেলছো তোমরা? তো আসো কোশ্চেন লিখে ফেললে আমরা হচ্ছে অঙ্ক করা শুরু করে দিই। এবং যদি হচ্ছে অনেক লম্বা হয়ে যায় ক্লাস তোমরা কিন্তু ভাইয়া আটকায় দিবা আমাকে যে ভাইয়া ক্লাস অনেক লম্বা হয়ে গেছে আজকে নেওয়ার দরকার নেই। কারণ আমার আজকে অনেক কিছু পড়ানোর প্ল্যান আছে বা লম্বা করার প্ল্যান আছে। তো তোমাদের লম্বা করতে ইচ্ছে না করলে ভাইয়াকে স্টপ করে দিবা, কেমন? তো এই 4টা কোশ্চেন তুলে ফেলছো এভাবেই? এই ছেলে মেয়েরা। জি ভাইয়া। আচ্ছা আসো আমরা এবার বের করে ফেলি। তো প্রথমে আসছে ভাইয়া 2000 টি অণুতে কত মোল। আমরা জানি কি বলতো মোল সংখ্যা n is equal to কি n/na। n কি বলতো? প্রদত্ত অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা বা আয়নের সংখ্যা। আর na কি অ্যাভোগাড্রো সংখ্যা। এখন বলতো প্রদত্ত অণু বা পরমাণু বা আয়নের সংখ্যা কত দেওয়া আছে? 2000। আর অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.02 × 10⁻23। এত মোল হবে কি আমাদের সেই আনসার। তো কেউ কি হিসাব করে বলতে পারবা কত মোল হয় আনসার? 3.32 into 10⁻21। হ্যাঁ -21 মোল। এটা কি বলতো? এত মোল হচ্ছে অণু পাচ্ছি, এত মোল আমরা অণু পাচ্ছি। ভাই আমরা বলছি অণুর ক্ষেত্রে অণুর মোল পাবো, পরমাণুর ক্ষেত্রে কি পাবো বলতো? পরমাণুর মোল পাবো। তো আসো আমরা 2000 টি পরমাণুতে কত মোল বের করে ফেলি। তো 2000 টি পরমাণুতে কত মোল হবে বলতো? আমরা জানি মোল সংখ্যা n is equal to কি বলতো? n/na। তো যেখানে n কত? n দেওয়া আছে হচ্ছে 2000, প্রদত্ত সংখ্যা কত? পরমাণুর সংখ্যা হচ্ছে 2000 ডিভাইড বাই কি বলতো? অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 × 10⁻23। এটা কি হবে বলতো? মোল। তো সমান কত হবে? সমান সেম জিনিসই আসবে 3.32 × 10⁻21 মোল। কিন্তু ভাই আগের ক্ষেত্রে আমরা পাইছি এত মোল অণু, এই ক্ষেত্রে আমরা কি পাবো? এত মোল পরমাণু পাবো। তার মানে কি দুইটা জিনিস সেম না। সংখ্যাটা আমরা সেম পাইতেছি বাট দুইটা জিনিসের কনসেপ্ট হচ্ছে আলাদা। এই প্রথম ক্ষেত্রে আমরা পাইতেছি এত মোল অণু, দ্বিতীয় ক্ষেত্রে পাবো আমরা কি? এত মোল পরমাণু। তো অণু আর পরমাণু যে আলাদা দুইটা জিনিস এটা আমরা পরের ম্যাথ করলেই হচ্ছে আমরা বুঝে যাব। ঠিক আছে? তো এই দুইটা ম্যাথ কি তোমরা করে ফেলছো না? জি ভাইয়া। অনেক কঠিন? জি ভাইয়া। এই না অনেক ভাইয়া সহজ। আচ্ছা। তা আসো আমরা এবার পরের ম্যাথটা করে ফেলি। তো যারা হচ্ছে ফ্রি ক্লাস করছো তারা কিন্তু এগুলা করে আসছো, তাই না? হুবহু এটাই জি করে। ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। পরের ম্যাথটা হচ্ছে 20 কেজি অক্সিজেনে কত মোল। এখন দেখো তো এখানে অক্সিজেন অণু আছে না পরমাণু আছে? পরমাণু। হ্যাঁ। আচ্ছা আসতেছি আমি 1 ঘন্টার মতো লাগবে। ও না আফা বলছে খাইতে মানে খাইতে। তো দেখো এখানে কি দেওয়া আছে বলো তো? 20 কেজি অক্সিজেন পরমাণুতে কত মোল। তো এখন দেখো আমরা কি জানি এখানে যেহেতু
দেওয়া আছে হচ্ছে ভর, তাহলে আমরা জানি মোল সংখ্যা n = কি বলতো প্রদত্ত ভর কোন এককে বলতো গ্রাম এককে, প্রদত্ত ভর গ্রাম এককে ডিভাইড বাই কি বলতো পারমাণবিক ভর বা আণবিক ভর। এখানে যেহেতু পরমাণুর কথা বলছে আমরা ভাগ করব কাকে দিয়ে, এখানে আর পারমাণবিক ভর দিয়ে হচ্ছে আমরা ভাগ করব। তাহলে দেখো তো প্রদত্ত ভর কি দেওয়া আছে 20 কেজি দেওয়া আছে, 20 কেজি কে আমাদের কি কিসে নেওয়া লাগবে, অবশ্যই গ্রামে গ্রামে। নেওয়া লাগবে। তাহলে 20 ইনটু কি হবে বলতো 1000, 20 ইনটু কি হবে 1000 ডিভাইড বাই m কি হবে বলতো, আমরা পরমাণু নিছি তাহলে আমাদের কি নেওয়া লাগবে পারমাণবিক ভর নেওয়া লাগবে। অক্সিজেনের পারমাণবিক ভর কত বলতো 16, তাহলে এত হচ্ছে মোল, এত মোল অক্সিজেন পরমাণু। তাহলে কত হয় आंसर বলতো 1250। 1250 মোল হয়। তা আসে এবার এই ম্যাথটা বলছে 20 কেজি অক্সিজেনে কত মোল, তো এখানে অক্সিজেন আছে কিন্তু এখানে O2 লাগাই দিছে, তার মানে কি এটা একটা অণু। তাহলে আমাদের ভাগ করতে হবে কি দিয়ে বলতো আণবিক ভর দিয়ে। তাহলে মোল সংখ্যা n = আমরা জানি W গ্রাম এককে, প্রদত্ত ভর গ্রাম এককে ডিভাইড বাই কি বলতো আণবিক ভর, যেহেতু এখানে অণু দেওয়া আছে। তাহলে WG কত দেওয়া আছে 20 কেজি, তাহলে 20 ইনটু কত বলতো 20 ইনটু 1000 ডিভাইড বাই আণবিক ভর যেটা সেটা কত, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, তো এত মোল। তো কেউ কি আমাকে বলতে পারবা কত পাইছি আমরা এখানে 625। 625। দেখছো সেম ভরই দেওয়া আছে, একটা হচ্ছে পরমাণু দেওয়া আছে একটা হচ্ছে অণু দেওয়া আছে, এইজন্য কিন্তু আমাদের মোল সংখ্যা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো এই ম্যাথ গুলোতে তো কারো সমস্যা থাকার কথা না, তোমরা 9 10 এগুলো করে আসছো তাই না, নাকি করো নাই? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া করছি। আচ্ছা, তাহলে এই যে 9 10 এ করা আরেকটা ম্যাথ হচ্ছে তোমাদের এখন আমি দিলাম, এটা তোমরা করে ফেলো। তোমাদের সময় হচ্ছে 2 মিনিট। 2 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি পরমাণু আছে? এটা আমি হচ্ছে ফ্রি ক্লাসে করাই নাই, কিন্তু এটা তোমাদের মাঝে মাঝে এমসিকিউ তে আসে যে এত গ্রাম এই জিনিসে, এত গ্রাম এই জিনিসে কতটা পরমাণু আছে, কতটা অণু আছে, এই জিনিসটা হচ্ছে ক্যাবলা বাজে। ঠিক আছে, তো এটা তোমরা 2 মিনিটে করে ফেলো যে 2 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি পরমাণু আছে। ভাইয়া आंसर কি 8.21 into 10 to the power 22? ভেরি গুড। এটা নাশিতা, জি ভাইয়া। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এই বাকিরা পারছো? এই তোমরা যে এত বড় ইয়ে দিলা যে ওই আচ্ছা বইয়ের সাথে, ওইটা ওই ফাইজলামি করে বলছিলা। এই বইয়ের সাথে মিলবে, আমি আমার লেকচার প্ল্যান বইয়ের সাথে মিলাই করি। এই পারতেছো বাকিরা? আনিকা, আশফাক? জি ভাইয়া হইছে। আচ্ছা, কত আসছে? জি ভাই ঘুম ভাঙছে। এই কত আসছে 8.21 into 10 to the power 22t? 22। আচ্ছা, ভেরি গুড। তো দেখো আমাদের কতটি পরমাণু আছে বা কতটি অণু আছে ওইটা বের করার জন্য আমাদের কিন্তু মোল সংখ্যা বের করা লাগবে, কারণ আমরা কি জানি এক মোল কোনো কিছুতে 6 পয়েন্ট বা অ্যাভোগাড্রো সংখ্যক ওই জিনিসটা থাকে, তাই না? তো যেহেতু এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, তাহলে এক মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসে কার্বন ডাই অক্সাইডের অণু থাকবে কতটি বলতো 6.02 into 10 to the power 23t। তো আসো আমরা ফার্স্টে এই জিনিসটাই বের করে ফেলি যে কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা কত। এটা তোমরা অনেক শর্টকাটেও করতে পারো, তো আমি প্রথমে হচ্ছে লম্বা ভাবে করে দিই যে মেইন প্রসেসে কিভাবে করা যায়। তো আমরা ফার্স্টে কার্বন ডাই অক্সাইডের হচ্ছে মোল সংখ্যা বের করব। ভাই কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা কি বলতো, এখানে যেহেতু ভর দেওয়া আছে আমরা জানি কি Wg/m। তাহলে Wg কি দেওয়া আছে, Wg দেওয়া আছে হচ্ছে 2 গ্রাম। তো আমরা কি জানি কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর, যেহেতু এটা কি একটা অণু, তো আণবিক ভর দেওয়া জানি হচ্ছে 44, তাহলে এই 2/44 এত মোল। হিসাব করলে কত মোল হয় বলতো, হিসাব করলে 0.05045 0.045 মোল হয়। তো আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে কত মোল বলতো এত মোল। এখন দেখো তো আমরা কি জানি, আমরা জানি 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসে, এই যে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণু আছে কতটি বলতো,
এই আমার কথা শুনতে পাচ্ছো? জি ভাইয়া। সাইন আউট করে দিচ্ছে কেন আমারে? 1 মিনিট দাঁড়াও তো। ভাই আপনার কথা দেখতে পাচ্ছি না। কথা শুনতে পাচ্ছো? আচ্ছা, এবার ঠিক আছে বলো তো? জি ভাইয়া ঠিক আছে। কিন্তু সমস্যা তো, আচ্ছা ঠিক আছে। দেখো এই কি মুশকিল, এগুলা তো বিরক্ত লাগে। আচ্ছা দেখো, এই যে দেখো আমরা কি জানি বলতো, 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণু থাকবে কতটি বলতো? অণু থাকবে হচ্ছে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 টি। তাহলে তোমরা বের করে ফেলতে পারবে না যে ভাই 0.045 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণু কয়টা থাকবে? তো এটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে 0.045 মোলে অণু থাকবে কয়টা? অণু থাকবে হচ্ছে এই যে এই 0.45 এর সাথে কি করে দিব, এটা আমরা সিম্পলি গুণ করে দিব। তো গুণ করলে কত হয়, কেউ কি আমাকে বলতে পারবা? 2.709 into 10 to the power 22. 2.709 into 10 to the power 22 টি, এটা? জি ভাইয়া। আচ্ছা, এখন অধিকাংশ মানুষ কি করবে বা অধিকাংশ স্টুডেন্ট কি করবে, আনসারটা এখানেই রেখে দিবে। আনসারটা কি করবে, এখানেই রেখে দিবে। কিন্তু কথা আছে, দেখো আমরা বের করছি কি, আমরা বের করছি কার্বন ডাই অক্সাইড অণুর সংখ্যা, কিন্তু প্রশ্নে কি চাইছে বলতো? প্রশ্নে চাইছে হচ্ছে পরমাণু কয়টা আছে। ভাই এখন দেখো তো প্রত্যেকটা কার্বন ডাই অক্সাইড গ্যাসে পরমাণু কয়টা করে আছে? এই যে একটা কার্বন আছে, 2টা অক্সিজেন আছে, টোটাল পরমাণু আছে কয়টা বলতো? 3টা। তাহলে একটা কার্বন ডাই অক্সাইড গ্যাসে পরমাণু আছে কয়টা বলতো? 3টা। তার মানে কি একটা কার্বন ডাই অক্সাইড অণুতে পরমাণু আছে 3টা। তাহলে কার্বন ডাই অক্সাইডের টোটাল অণু আছে কয়টা বলতো? এতটা। তাহলে এতটা অণুকে আমরা পরমাণুতে কনভার্ট করতে হলে কত দিয়ে গুণ করা লাগবে বলতো? 3 দিয়ে হচ্ছে গুণ করা লাগবে। সুতরাং পরমাণুর সংখ্যা, সুতরাং পরমাণুর সংখ্যা সমান কি হবে বলতো? এই 3 ইনটু 2.709 ইনটু 10 টু দি পাওয়ার 22। তো সমান আমরা কি পাবো বলতো? সমান আমরা পাবো 8.21 ইনটু কত? 10 টু দি পাওয়ার 22 টি। তো এইটাই হবে আমাদের কি, আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার বা কাঙ্ক্ষিত উত্তর। কেউ এখানে যে থেমে থাকবে না, কেমন? তো তোমাদের সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট এগুলা দিয়ে হচ্ছে এই ধরনের ম্যাথ আসতে পারে যে 1 গ্রাম এইটাতে কতটি পরমাণু আছে, পেঁচানোর জন্যই আর কি। তো মাঝে মাঝে কলেজের যে এমসিকিউ গুলো আছে, ওই এমসিকিউ গুলাতে হচ্ছে এগুলা দিয়ে থাকে। তো তখন তোমরা কিন্তু একদম ঘাবড়াবা না, তোমরা হচ্ছে কনফিডেন্টলি আনসার করে ফেলবা, কেমন? তো এটা সবাই পারবা তো? আশফাক পারবা এটা ভাইয়া? এই আশফাক, আশফাক, এই আশফাক, জি, তুমি লেখো কেন, তুমি কথা কেন বলো না? তুমি মিকটা অন করো তো আশফাক। আশফাক তুমি মিক অন করো। ভাই কি হ্যাঁ বলো। আচ্ছা, ওর মিকে হচ্ছে সমস্যা, ওর মিকে আর সমস্যা, বুঝতে পারছি বুঝতে পারছি। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে সামনের দিকে আগাই। আমরা কি করি, সামনের দিকে আগাই। তো সামনের দিকে হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে পড়াশোনা করছিলাম ফ্রি ক্লাসে, সেটা হচ্ছে ঘনমাত্রা। আমরা মোলারিটিতে ডিরেক্ট চলে গেছিলাম। তো যেহেতু ওইটা ফ্রি ক্লাস ছিল সেটা আলাদা, এখন হচ্ছে তোমরা এক্সট্রা জিনিসপত্র শিখবা অবশ্যই। ফ্রি ক্লাস এবং রেগুলার ক্লাস কখনোই সেম না। ফ্রি ক্লাসে হচ্ছে আমরা অনেক কম টাইমে হচ্ছে বেশি জিনিস শেখানোর ট্রাই করি। ধরো একদিনে হচ্ছে ইলেকট্রন বিন্যাস শিখাই ফেলছিলাম, মনে আছে? 2 নম্বর ফ্রি ক্লাসে। জি ভাইয়া। আচ্ছা, তো এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি বলতো? ঘনমাত্রা। ভাইয়া ঘনমাত্রা আসলে কি? ঘনমাত্রা হচ্ছে কোনো একটা দ্রবণে দ্রবের পরিমাণ নির্ণয় করার একটা পদ্ধতি, ঠিক আছে? কোন একটা দ্রবণে দ্রব্য যেটা কি, একটা দ্রবণে কে থাকে বলতো? একটা দ্রবণে দুইটা জিনিস থাকে। একটা দ্রবণে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে দ্রব, আরেকটা কি বলতো? দ্রাবক। তো কোন দ্রবণে বেশি দ্রব আছে না কম দ্রব আছে, কোন দ্রবণটা ঘন নাকি পাতলা, এই জিনিসটা হচ্ছে আমরা যে রাশি দিয়ে বুঝি সেটা কি বলতো? সেটাই হচ্ছে ঘনমাত্রা।
বা শক্তিমাত্রাও বলে। এটাকে কি বলে বলো তো? ঘনমাত্রা বা শক্তিমাত্রা, দুইটা ভাবে হচ্ছে প্রকাশ করা যায়। তো এই ঘনমাত্রা প্রকাশের জন্য বিভিন্ন ধরনের রাশি আছে। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মোলারিটি। কি বলতো? মোলারিটি। মাঝে মাঝে এমসিকিউতে আসে নিচের কোনটি ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি নয় বা রাশি নয়, তখন হচ্ছে তোমাদের মোলারিটি থাকবে বা কয়েকটা থাকবে, একটা থাকবে ভুল। তো ভুলটা হচ্ছে তোমাদের দাগাইতে হবে। তো আমি বলে দিচ্ছি যে ঘনমাত্রা বা শক্তিমাত্রা কয়টা পদ্ধতি হচ্ছে নির্ণয় করা যায়, সবগুলাই হচ্ছে আমি লিখে দিচ্ছি। তো মোলারিটির এককে হচ্ছে আমরা বের করতে পারি। পরের যে পদ্ধতিতে বের করতে পারি সেটা হচ্ছে কি ভাইয়া বলো তো? মোলালিটি। সেটাকে কি বলা হয়? মোলালিটি। এছাড়াও বের করা যায় হচ্ছে নরমালিটি। এছাড়াও বের করা যায় কি কোন পদ্ধতিতে বলো তো? নরমালিটি এককে। তারপর হচ্ছে আমরা বের করতে পারি ফর্মালিটি। ঠিক আছে, ফর্মালিটি এটাও একটা একক, তোমাদের বইতে উঠাই দিছে এই ফর্মালিটি যেটা, সেটা আমাদের সময় বইতে ছিল, তোমাদের বইতে নাই। তো এজন্য হচ্ছে এটা তোমরা শিখতে পারবে না। তো তারপরে হচ্ছে আরো কিছু একক আছে, যেমন পিপিএম, পার্টস পার মিলিয়ন, তারপরে ভাইয়া পিপিবি, পার্টস পার বিলিয়ন। হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া মোলালিটির উপরেটা কি লিখছেন? মোলারিটি, মোলারিটি, এটা হচ্ছে মোলারিটি। তো পিপিএম, পিপিবি, তারপরে হচ্ছে কি বলতো? তারপরে হচ্ছে গ্রাম পার লিটার একক। তারপরে আরো কিভাবে প্রকাশ করা যায় বলতো? আরো অনেক ভাবে হচ্ছে প্রকাশ করা যাইতে পারে। তো এই কয়েকটা পদ্ধতিতে আমরা কি করতে পারি বলতো? ঘনমাত্রা বা শক্তিমাত্রা যেটা, সেটা নির্ণয় করতে পারি। তো তোমাদের প্রথম চ্যাপ্টারে আমরা মেইনলি দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করব, এই যে মোলারিটি আর মোলালিটি নিয়ে আলোচনা করব। এই যে নরমালিটি বলো, পিপিএম বলো, পিপিবি বলো বা গ্রাম পার লিটার বলো, এগুলা নিয়ে হচ্ছে তোমাদের বিশদ আলোচনা করা আছে। ওগুলা নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে ইয়েতে, পরিমাণগত রসায়নে। লেফট সাইডের ওগুলা কি ইউনিট? না ভাই, এখানে ইউনিট নেই, এগুলো সবগুলো হচ্ছে পদ্ধতি। তো এগুলারে ইউনিটে বলা হয়, মোলার বা এটা ইউনিট বা পদ্ধতি সবগুলাই। ঠিক আছে, তো এগুলার পদ্ধতি হিসেবে তোমরা কাউন্ট করতে পারো। তো মোটামুটি এই পদ্ধতিগুলোতে আমরা কি করতে পারি? কোন একটা দ্রবণের ঘনমাত্রা বা শক্তিমাত্রা হচ্ছে আমরা নির্ণয় করতে পারি। তো আমরা এই চ্যাপ্টারে কয়টা পদ্ধতি নিয়ে আলোচনা করব? আমরা দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই যে মোলারিটি একটা পদ্ধতি, আর একটা কি বলতো? মোলালিটি পদ্ধতি। তো আসো আমরা হচ্ছে মোলারিটি নিয়ে হচ্ছে ফার্স্টে আলোচনা করি। তো আসো আমরা মোলারিটি নিয়ে হচ্ছে গরু খুঁজি। তো মোলারিটি কি ভাইয়া? মোলারিটি হচ্ছে অবশ্যই আমাদের কি একটা দ্রবণ নিতে হবে। তো ওই দ্রবণটাতে, ওই দ্রবণের 1 লিটার পরিমাণে যত মোল দ্রবীভূত থাকে। তো এই মোলারিটির সংজ্ঞা হচ্ছে আমরা এভাবে দিব, নির্দিষ্ট তাপমাত্রায়। এটা তোমরা 9 10 এ পড়ে আসছো। নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে বা 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, যত মোল দ্রব দ্রবীভূত থাকে, যত মোল দ্রব দ্রবীভূত থাকে, ওই সংখ্যাটাই কি বলতো? ওই দ্রবণের মোলারিটি। তাকে কি বলতো? তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। তাকে ওই দ্রবণের কি বলা হয় বলতো? মোলারিটি বলা হয়। তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে ভাইয়া, কোনো একটা দ্রবণে নির্দিষ্ট তাপমাত্রা হইতে হবে। তাপমাত্রা চেঞ্জ করলে আমাদের মোলারিটি চেঞ্জ হয়, কারণ ওই আয়তন চেঞ্জ হয়। মানে ওই দ্রাবক থাকে, তো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি পানির আয়তন বেড়ে যায় না? তো দ্রাবকের আয়তন বেড়ে যায়। তো যেহেতু এই যে পুরো জিনিসটা হচ্ছে লিটার এককের সাথে সম্পৃক্ত, এজন্য হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা দিয়ে হচ্ছে আমাদের বেঁধে দিতে হয় জিনিসটা। তো নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে বা 1 লিটার দ্রবণে যেই দ্রবটা থাকবে, ওই দ্রবটা যত মোল থাকবে, ওই মোল সংখ্যাটাকে আমরা কি বলবো বলতো? ওই দ্রবণের মোলারিটি বলবো। তো উদাহরণস্বরূপ আসো আমরা একটা উদাহরণ দেখি, যে এটা হচ্ছে একটা দ্রবণ। ঠিক আছে, এখানে একটা কি আছে বলতো? দ্রবণ আছে। তো দ্রবণের দ্রাবক হিসেবে আছে পানি, এবং দ্রব হিসেবে আছে মনে করো যে কি দিবা, দ্রব হিসেবে মনে আছে ধরো হচ্ছে এসিএল আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। তো ভাইয়া, এই যে দ্রবণটার যে আয়তন টোটাল, এই যে দ্রাবক ছিল, দ্রাবকে এসিএল অ্যাসিডও মিশাইছি, মিশানোর ফলে এই যে টোটাল দ্রবণটা আছে, দ্রবণটার আয়তন হইলো কত বলতো? আয়তন হইলো 1 লিটার। আয়তন হইলো কত? 1 লিটার। এই 1 লিটার আয়তনের দ্রবণে আমাদের যে HCl আমরা অ্যাড করছিলাম, সেটা ধরলাম সাপোজ হচ্ছে কত? 0.5 মোল। তাহলে আমরা কি বলবো বলতো? এই দ্রবণের ঘনমাত্রা, এই দ্রবণের মোলারিটি কত হবে? এই দ্রবণের মোলারিটি হবে 0.5। 0. কি বলতো? 5 হবে। তো আমি কি বুঝাইতে পারছি জিনিসটা কি? যে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, ওই সংখ্যাটাকে আমরা কি বলতেছি বলতো? ওই দ্রবণের মোলারিটি বলতেছি। তো এগুলা তোমরা পড়ে আসছো না বা পারো না, বা কঠিন লাগতেছে অনেক বলতো?
কঠিন এই ছেলেমেয়েরা? কঠিন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দেখো আমি এবার তোমাদের বলে দিলাম যে ভাইয়া আমাদের হচ্ছে একটা দ্রবণ দেওয়া আছে, আমাদের হচ্ছে কি একটা দ্রবণ দেওয়া আছে এখানে। এই দ্রবণটা হচ্ছে কোন একটা দ্রব্য, যে কোনো একটা দ্রব্যের হচ্ছে দ্রবণ। তো এই দ্রবণটার যে আয়তন, এই আয়তনটা আমরা বললাম হচ্ছে ভি লিটার, ঠিক আছে? এই দ্রবণটার আয়তন হচ্ছে কি বলতো? ভি লিটার। ভি লিটার হচ্ছে টোটাল দ্রবণের আয়তন, কেমন? তো এখানে যে দ্রবটা আছে, এই দ্রব বা ভি লিটার ভিএল লিটার যে দ্রবণটা আছে, ওই দ্রবণে দ্রব আছে হচ্ছে সাপোজ এন মোল, এন মোল দ্রব এখানে দ্রবীভূত আছে। তাহলে তোমাকে বলছে যে ভাই এই যে দ্রবণটা আছে, এই দ্রবণের মোলারিটি কত? তো আমরা কি জানি বলতো? আমরা জানি 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে ওইটাই কি দ্রবণের মোলারিটি। তাহলে দেখো এখানে ভিএল লিটার দ্রবণে দ্রব দ্রবীভূত আছে কত মোল? এন মোল। তাহলে 1 লিটার দ্রবণে দ্রব দ্রবীভূত থাকবে কত মোল বলতো? এন বাই ভিএল মোল, এটা না? জি ভাইয়া। এটা তাহলে জি ভাইয়া। এন বাই ভিএল এটাই কি হবে বলতো? এটাই হবে এই দ্রবণের মোলারিটি। তাহলে আমরা মোলারিটিকে যদি এস বা সি দিয়ে প্রকাশ করি, এস বা সি দিয়ে প্রকাশ করি, তাহলে এস বা সি হবে কি বলতো? দ্রবের মোল সংখ্যা, এটা কি দ্রবের মোল সংখ্যা ডিভাইড বাই লিটার এককে দ্রবণের আয়তন। দ্রবের মোল সংখ্যা কি ডিভাইড বাই কি লিটার এককে দ্রবণের আয়তন। এটাই কি হবে বলতো কোন একটা দ্রবণের মোলারিটি। আমি কি বুঝাইতে পারছি বলতো? এই নাশিতা কি বলতে চাও? তুমি কিছু বলতে চাও? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ভেরি গুড। আমার কথা কি ক্লিয়ার? মানে নেটওয়ার্কে কোনো প্রবলেম দেখা দিচ্ছে কারো? না ভাইয়া। আচ্ছা ভেরি গুড। তাহলে দেখো তো এখান থেকে আমরা কি পাই বলো তো? এখান থেকে আমরা মোলারিটিকে যদি এস দিয়ে প্রকাশ করি, এস ইজ ইকুয়াল টু আমরা কি পাই? এন বাই ভিএল। তো এখান থেকে আমরা কোন একটা দ্রবণের জন্য যদি সাপোজ দ্রবণের মোলারিটি দেওয়া আছে এবং দ্রবণের আয়তন লিটার এককে দেওয়া আছে, আমরা মোল সংখ্যা বের করতে পারি না? আমরা কিন্তু মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু কি পাই বলো তো? এস ইনটু ভিএল বের করে ফেলতে পারি। তাহলে মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু আমরা কয়টা রাশি পাই? আমরা এন ইজ ইকুয়াল টু প্রথমে পাই এন বাই এন এ, তারপরে পাই ভাইয়া যদি ভরের জন্য, এটা কি সংখ্যার জন্য, তারপরে ভরের জন্য পাই এই যে প্রদত্ত ভর গ্রাম এককে ডিভাইড বাই কি বলতো? পারমাণবিক ভর বা আণবিক ভর ইজ ইকুয়াল টু আবার আমরা এখানে কি পেলাম? কোন একটা দ্রবণের মোলারিটি, কোন একটা দ্রবণের জন্য মোল সংখ্যা, দ্রবের মোল সংখ্যা সমান কত বলতো? ওই দ্রবণের মোলারিটি ইনটু লিটার এককে ওই দ্রবণের আয়তন। তাহলে এস ইনটু কি বলতো? ভিএল। এন কি বলতো? এন হচ্ছে দ্রবের মোল সংখ্যা, এল হচ্ছে কি মানে ভিএল কি বলতো? লিটার এককে দ্রবণের আয়তন, তাই না? লিটার এককে দ্রবণের আয়তন। তো এখান থেকে দ্রবের মোল সংখ্যা নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র বের করতে পারি। n ইজ ইকুয়াল টু কি হয়? s ইনটু ভিএল, যেখানে n কাকে ইন্ডিকেট করে? দ্রবের মোল সংখ্যাকে ইন্ডিকেট করে। এখন তাহলে বলো তো আমরা মোল সংখ্যা নির্ণয়ের কয়টা সূত্র পাইছি? মোল সংখ্যা নির্ণয়ের জন্য আমরা শুরুতে পাইছিলাম n বাই na, তারপরে কি পেয়েছি বলতো ভাই? গ্রাম এককে প্রদত্ত ভর ডিভাইড বাই কি আণবিক ভর বা পারমাণবিক ভর। তো এতটুকু পর্যন্ত আমরা কি সকল ক্ষেত্রে ইউজ করতে পারি। আবার দ্রবণের জন্য দ্রবের মোল সংখ্যা ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি বলতো ভাইয়া? s ইনটু ভিএল, যেখানে s কি? s হচ্ছে দ্রবণের মোলারিটি এবং ভিএল কি বলতো? লিটার এককে ওই দ্রবণের আয়তন। তাহলে মোল সংখ্যা নির্ণয়ের জন্য আমরা অনেকগুলো সূত্র পাচ্ছি না? এটা কি তোমাদের মনে রাখা লাগবে, ঠিক আছে? ইলু এই ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে তোমরা কি বলতে পারবা 1 মোলার দ্রবণ বলতে কি বোঝায়? 1 লিটার দ্রবণে যদি দ্রবের পরিমাণ 1 মোল হয় তাহলে 1 মোলার দ্রবণ আচ্ছা, হয়। কোন একটা দ্রবণের আয়তন যদি 1 লিটার হয় এবং সেখানে যদি দ্রবের পরিমাণ হয় 1 মোল, তখন সেই দ্রবণকে আমরা বলবো কি 1 মোলার, বা বলবো কি ওই দ্রবণের মোলারিটি হচ্ছে কত? 1m, এটা বলবো। তো কোন একটা দ্রবণের মোলারিটি যদি হয় ভাইয়া 1m, তখন সেই দ্রবণকে আমরা বলি হচ্ছে মোলার দ্রবণ। কি বলি বলো তো ভাইয়া? ওই দ্রবণের কি আছে? একটা নাম আছে, এবং এই নামটা কি বলতো ভাইয়া? মোলার দ্রবণ। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। তোমরা খাতা কলম নিছো সবাই? আচ্ছা, তারপরে যদি হয় ভাইয়া 0.5m, তাহলে সেই দ্রবণটাকে আমরা বলি কি বলতো? সেমি মোলার। সেমি মোলার। যদি হয় ভাইয়া 0.1 মোলার, ডেসিমোলার দ্রবণ। ডেসিমোলার। ভেরি গুড। যদি হয় ভাইয়া 0.01 মোলার, তখন কি বলি?
সেন্টিমোলার সেন্টিমোলার। সেন্টিমোলার। যখন হয় 2 মোলার তখন এটাকে আমরা কি বলি? বাইমোলার দ্রবণ। কি বলি বলো তো ভাইয়া? বাইমোলার দ্রবণ। পাইমোলার। বাইমোলার দ্রবণ। বা এটাকে আমরা বলতে পারি 2 মোলার দ্রবণ। ঠিক আছে, বাইমোলারও বলতে পারি, বাই মানে আসলে 2, তো 2 মোলার দ্রবণ বলতে পারি। যদি হয় ভাইয়া এক্স মোলার তখন এটাকে আমরা কি বলি? এক্স মোলার দ্রবণ। ভেরি গুড, এটা কে বলছে? Very good. আচ্ছা, এক্স মোলার হইলে এটাকে আমরা বলবো এক্স মোলার দ্রবণ। কেমন? তো এগুলো হচ্ছে কি ঘনমাত্রা অনুসারে, মোলারিটি অনুসারে বিভিন্ন দ্রবণের নাম। এখন চলো আমরা যে মোলারিটির অনেকগুলো সূত্র শিখছি এগুলো ইউজ করে কিছু ম্যাথ করে ফেলি। কেমন? আমরা বিভিন্ন জায়গায় ইউজ করব। তাহলে লিখে ফেলো 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 10 ml 2m NaOH দ্রবণে 1 নাম্বার কত মোল NaOH আছে? 2 নাম্বার কতটি NaOH অণু আছে? 3 নাম্বার হচ্ছে কত গ্রাম NaOH আছে? ঠিক আছে, কত গ্রাম NaOH আছে? এটা বের করতে পারবে না? বলো তো ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে 1 নম্বরে কি চাইছে? একটা দ্রবণ দিয়ে দিছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, যেখানে দ্রবকে সোডিয়াম হাইড্রোক্সাইড বলছে কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তো কোন একটা দ্রবণে দ্রবের মোল সংখ্যা n আমরা কি জানি? দ্রবণের মোলারিটি ইনটু কি লিটার এককে ওই দ্রবণের আয়তন। দ্রবণের মোলারিটি কত? এটা একটা বায়মোলার দ্রবণ, তার মানে 2 মোলার। এবং দ্রবণের আয়তন কত বলো তো লিটার এককে? লিটার এককে দ্রবণের আয়তন কত? 10 ডিভাইড বাই কত বলো তো ভাইয়া? 1000। 10 মিনিটের সময় 10 ডিভাইড বাই 1000, তাহলে 10 ডিভাইড বাই 1000। এটা হবে কি? এটা হবে এই দ্রবণের দ্রবের মোল সংখ্যা। তাহলে কত আসলো? কত আসলো? 0.02 এত মোল। তার মানে ওই দ্রবণটাতে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত মোল? 0.02 মোল। তাহলে 2 নাম্বার কোশ্চেনের আনসারটা কি হবে? কতটি সোডিয়াম হাইড্রোক্সাইডের অণু আছে? তো কিভাবে বের করব? n n/Na, তাই না? যেখানে n কি? n হচ্ছে মোল সংখ্যা, কত? 0.02। n কি বলতো ভাই? n হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের অণুর সংখ্যা। আর Na কি বলতো ভাইয়া? 6.023 into 10^23। তাহলে n এর মান কত আসে দেখো তো? ওয়ান 1.204 into 10 to the power 22. 1.204 10 to the power 22. into 10 to the power 22 এতটি অণু আছে। ঠিক আছে, এতটি অণু আছে। তাহলে 3 নাম্বার কোশ্চেন, কত গ্রাম NaOH আছে? এটা কিভাবে বের করবা? n কি বলতো ভাইয়া? গ্রাম এককে প্রদত্ত ভর ডিভাইড বাই কি? পারমাণবিক ভর বা আণবিক ভর। বলো, গ্রাম এককে প্রদত্ত ভর বের করা লাগবে। মোল সংখ্যা পাইছো না কত? 0.02। তো গ্রাম এককে প্রদত্ত ভর বের করা লাগবে। m এর মান কত সোডিয়াম হাইড্রোক্সাইডের? সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 23 যোগ 16 যোগ 1, তাহলে কত? 40, তাই না? তাহলে Wg এর মান কত বলো তো ভাইয়া? 0.8. তাহলে ওই দ্রবণটাতে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে? 0.8 গ্রাম। ঠিক আছে ভাইয়া? হ্যালো, এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, এগুলা তোমরা 9-10 করছো তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা তাহলে এখানে আর সময় ওয়েস্ট না করে নতুন টপিকে চলে যাই। তাহলে দাও, নাম দাও, সংখ্যানুপাতিক সমীকরণ। এরপরে বোঝা যাবে তোমরা আসলে মোল সংখ্যার কনসেপ্ট কত ভালো বুঝো। ঠিক আছে?
আমরা নতুন টপিকে ঢুকে গেলাম, সংখ্যানুপাতিক সমীকরণ। তো যেহেতু তোমরা বললে এটি খুব ভালোভাবে পারো, এটা নিয়ে আমি আর কোনো প্র্যাকটিস করাইলাম না। আরো প্র্যাকটিস করো না তো? আচ্ছা, তাহলে সংখ্যানুপাতিক সমীকরণটা কি এটা বোঝার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা সমতাকৃত সমীকরণ। ঠিক আছে, কি লাগবে বলো তো? একটা সমতাকৃত সমীকরণ। মনে করো ক্যালসিয়াম কার্বনেট যেটা, এটা হচ্ছে HCl এর সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি উৎপন্ন করে কেউ বলতে পারবা? ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, পানি উৎপন্ন করবে, আর কি? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এবং সমতাকরণ করলে কিভাবে করতে হবে? জাস্ট এখানে একটা টু লাগিয়ে দিতে হবে, তাই না? আর কিছু করা লাগবে। এখন এই বিক্রিয়ায় বিক্রিয়ক কে কে বলো তো ভাইয়া? এই বিক্রিয়ায় বিক্রিয়ক হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আর কি বলো তো ভাইয়া? Sulfuric HCl। acid। এবং বিক্রিয়ার পরে যারা উৎপন্ন হয় তাদেরকে আমরা বলি উৎপাদ, এবং উৎপাদ কে কে? ক্যালসিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাই অক্সাইড। এখন ধরে নাও যে ভাইয়া এই বিক্রিয়ায় যত মোল ক্যালসিয়াম কার্বনেট অংশগ্রহণ করছে, ভাইয়া মাথায় রাখবা, যত মোল ক্যালসিয়াম কার্বনেট অংশগ্রহণ করছে তার মোল সংখ্যা হচ্ছে NaClCO3। এই NaClCO3 আসলে কার পরিচয়? যত মোল ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। ঠিক আছে, খুব ভালোভাবে মনে রাখবা। এই NaClCO3 আসলে কাকে ইন্ডিকেট করে? কত মোল ক্যালসিয়াম কার্বন হচ্ছে এই বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে। আবার NaHCl কি বলতো? NaHCl হচ্ছে কত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। আমি ক্লিয়ার করতে পারছি? তাহলে NaClCO3 হচ্ছে কত মোল ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, NaHCl হচ্ছে কত মোল HCl বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। এবং এর ফলে যে পরিমাণ ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে, উৎপন্ন ক্যালসিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা হচ্ছে কি? NaClCl2। এবং যে পরিমাণ পানি উৎপন্ন হয়েছে তার মোল সংখ্যা হচ্ছে কি? NaH2। তারপরে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে তার মোল সংখ্যা হচ্ছে কি? NaCO2। ঠিক আছে, তো আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম কত মোল ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, কত মোল HCl বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, কত মোল ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে বিক্রিয়ায়, কত মোল পানি উৎপন্ন হয়েছে, কত মোল কি কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে, এগুলো আমরা কি পেয়ে গেলাম। যদি এগুলো আমরা পেয়ে যাই তাহলে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার জন্য একটা অনুপাত সত্য হয়। সংখ্যানুপাতিক সমীকরণ বলতেছে ভাইয়া একটা কি হবে? অনুপাত সমান হবে। সেই অনুপাতটা কি হবে জানো? সেই অনুপাতটা হবে ভাইয়া বিক্রিয়ায় অংশগ্রহণকৃত বিক্রিয়কের মোল সংখ্যা ডিভাইডেড বাই সহগ। যেমন এই বিক্রিয়ায় অংশগ্রহণকৃত ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত? NaClCO3। তার সহগ কত বলো তো ভাইয়া? কিছু নাই, মানে 1। তাহলে তার জন্য আমরা কি পাবো? একটা অনুপাত পাবো। বিক্রিয়া অংশগ্রহণকৃত বিক্রিয়ক ডিভাইড বাই তার সহগের জন্য কি পাবো? একটা অনুপাত পাবো। আবার দেখো তো ভাইয়া এই বিক্রিয়ায় HCl বিক্রিয়া অংশগ্রহণ করে হচ্ছে NaHCl মোল ডিভাইড বাই কি? তার সহগ, তার জন্য কি পাবো? আমরা একটা অনুপাত পাবো। আবার এই বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড কি পরিমাণ উৎপন্ন হয়, তার মোল সংখ্যা কত? NaClCl2 ডিভাইড বাই কি হবে? তার সহগ হবে। আবার এই বিক্রিয়ায় পানি কি পরিমাণ উৎপন্ন হয়? NaH2 মোল ডিভাইড বাই কি? তার সহগ, এটার জন্য আমরা একটা অনুপাত পাবো। আবার কার্বন ডাই অক্সাইড যত মোল উৎপন্ন হয় ডিভাইড বাই তার সহগ, এটার জন্য আমরা কি পাবো? আরেকটা অনুপাত পাবো না? এই যে ভাইয়া একটা বিক্রিয়া, এই প্রত্যেকটা বিক্রিয়া অনুপাতের জন্য আমরা কি একটা করে অনুপাত পাচ্ছি না? এই অনুপাতটা কি হবে? যে কোনো রাসায়নিক বিক্রিয়ার জন্য সকল ক্ষেত্রে কি হবে? সমান হবে। এটাই কি বলতো ভাইয়া? এটাই হচ্ছে সংখ্যানুপাতিক সমীকরণ, বা এটাকে ইংলিশে বলা হয় কি বলতো? স্টয়কিওমেট্রিক ইকুয়েশন। কি বলা হয় বলতো ভাইয়া? স্টয়কিওমেট্রিক ইকুয়েশন। যদি তোমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারো মোল সংখ্যা দিয়ে, তাহলে দেখবা কেমিস্ট্রির কোনো ম্যাথেই তোমরা রাখতে পারছো না, তোমাদের কষ্ট করে করে ঐকিক নিয়মে ম্যাথ করা লাগবে না। এটাকে কি বলা হয়? স্টয়কিওমেট্রিক ইকুয়েশন। ঠিক আছে, তাহলে ওই ইকুয়েশনটা আসলে কি ইন্ডিকেট করতেছে? কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকৃত বিক্রিয়কের মোল সংখ্যা ডিভাইড বাই তার সহগের অনুপাত, এবং কি বলতো ভাইয়া ওই বিক্রিয়ায় উৎপন্ন উৎপাদের মোল সংখ্যা ডিভাইড বাই কি সহগের অনুপাতের অলওয়েজ কি হবে? সমান হবে। ঠিক আছে, অলওয়েজ কি হবে? সমান হবে। আবার দেখো তো ভাইয়া এই বিক্রিয়াটা কি? একটা সমতাকৃত বিক্রিয়া। এই বিক্রিয়ায় বলতো ভাইয়া 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের সাথে কয় মোল HCl বিক্রিয়া করে? 2 মোল। তাহলে এই বিক্রিয়া যদি ক্যালসিয়াম কার্বনেট এবং HCl এর স্টয়কিওমেট্রি তোমাকে নির্ণয় করতে দেয়, ঠিক আছে, স্টয়কিওমেট্রি নামে আরো একটা টার্ম আছে। স্টয়কিওমেট্রি কি? কিছুই না, মোল সংখ্যার অনুপাত। তাহলে ক্যালসিয়াম কার্বনেট এবং HCl এর মোল সংখ্যার অনুপাত কত হবে? 1:2 হবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট আর HCl এর স্টয়কিওমেট্রি কত হবে? 1:2 হবে। একইভাবে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি HCl আর ক্যালসিয়াম ক্লোরাইডের স্টয়কিওমেট্রি কত হবে এই বিক্রিয়ার, কত বলবা? 2:1। 2:1। তো মোল সংখ্যার অনুপাত
বলা হয়, ঠিক আছে? তাহলে আমরা স্টয়কিওমেট্রিক ইকুয়েশন শিখে ফেলছি। এইটা কি বলতো, যে কোনো বিক্রিয়া, যে কোনো রাসায়নিক বিক্রিয়ার জন্য সত্য। তুমি জাস্ট কি করবা, রাসায়নিক বিক্রিয়াটাকে সমতাকরণ করবা, সমতাকরণ করার পরেই তুমি কি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবা। তাহলে এটা যেহেতু আমরা শিখছি, চলো অঙ্ক করে ফেলি। লিখে ফেলো আমার সাথে সাথে অঙ্ক। একটি 600 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে তীব্রভাবে উত্তপ্ত করলে ভাইয়া আগে কি পড়াইছেন একটু ধরবেন, কারেন্ট চলে গেছিল। দেখতেছি, উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়, কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়। এই যে এগুলা করেছে সংখ্যানুপাতিক। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে একটি 600 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে তীব্রভাবে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে এই ম্যাথটা কি করতে পারবা? দেখো, এই ধরনের ম্যাথে তোমার যেটা জানা লাগবে সেটা হচ্ছে বিক্রিয়াটা আসলে কি ঘটে। তো বিক্রিয়া ঘটার জন্য দেখো, তোমার বিক্রিয়কের নাম দেওয়া আছে পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরাইডের কি তোমার সংকেতটা জানা লাগবে। তো পটাশিয়াম ক্লোরাইডের সংকেত কি? KClO3। তো এটাকে যদি তীব্রভাবে তুমি উত্তপ্ত করো তাহলে কি উৎপন্ন হবে বলো তো ভাইয়া? পটাশিয়াম ক্লোরাইড আর কি হবে? অক্সিজেন উৎপন্ন করা লাগবে। অক্সিজেন। এখন তোমার কি করা লাগবে বলো তো? এই বিক্রিয়াটাকে সমতাকরণ করা লাগবে, তাই না? এখন যে কোনো রাসায়নিক বিক্রিয়া তুমি কিভাবে সমতাকরণ করতে পারো বলো তো? দেখো, সমতাকরণের ফলে সবাই মনোযোগ দিয়ে শোনো, যারা ক্লাস করতেছে না, মনে হয় 4-5 জন ক্লাস করতেছে, তারা মিস করবে। তো মনে করো তুমি এই বিক্রিয়াটাকে সমতাকরণ করবা। এখন দেখো তো, সমতাকরণ করার ফলে আলটিমেটলি কি হবে? এই জায়গায় একটা সংখ্যা আসবে, তারপরে এই জায়গায় একটা সংখ্যা আসবে, এই জায়গায় একটা সংখ্যা আসবে। তুমি যদি এই তিনটা সংখ্যা বের করে ফেলতে পারো তাহলে তোমার সমতাকরণ হয়ে যাবে না বলো তো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তাহলে তুমি ধরে নাও যে এই তিনটা সংখ্যা হচ্ছে এবিসি, ঠিক আছে, বা এক্স ওয়াই জেড, তোমার ইচ্ছা মতো ধরে নাও। তো আমি এবিসি ধরলাম, যে এই সংখ্যাটা হচ্ছে এ, এই সংখ্যাটা হচ্ছে কি বি, এই সংখ্যাটা হচ্ছে কি সি। এখন বলো তো, সমতাকরণের পরে বাম পক্ষে এবং ডান পক্ষে যে কোনো পরমাণুর সংখ্যা সমান হবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো, প্রথমে আমরা ধরে নিই যে পটাশিয়াম পরমাণু হচ্ছে কি বাম পক্ষে আর ডান পক্ষে সমান। তাহলে বাম পক্ষে টোটাল পটাশিয়াম আছে কয়টা বলো তো ভাইয়া? এই সংখ্যক একটা নাকি এই সংখ্যক বলো? এই সংখ্যক, এই যে 1 আর এ দিয়ে গুণ করলে কত হবে? এ। আর কি আছে বাম পক্ষে? নাই। তাহলে বাম পক্ষে পটাশিয়ামের সংখ্যা ডান পক্ষে পটাশিয়ামের সংখ্যার সমান হবে। তাহলে ডান পাশে পটাশিয়াম কয়টা আছে বলো তো ভাইয়া? বি সংখ্যক। বি সংখ্যক, এই যে বি সংখ্যক। তাহলে তুমি কি পেলে? একটা সমীকরণ পেলা পটাশিয়ামের জন্য, ঠিক আছে? আবার দেখো, তারপরে দেখবা ক্লোরিন। দেখো তো ভাইয়া, বাম পাশে ক্লোরিন কয়টা আছে? এ সংখ্যক। এর সংখ্যক। আচ্ছা, ক্লোরিন আছে কয় সংখ্যক বলো? এ এর সংখ্যক। সংখ্যক। এই সংখ্যক নাকি 3 এ সংখ্যক? এ সংখ্যক। এ সংখ্যক। এখানে হ্যাঁ, এই সংখ্যক, ঠিক আছে। এখানে কত সংখ্যক ক্লোরিন আছে? এই সংখ্যক। তাহলে বলো তো, এখানে ক্লোরিনের জন্য যদি আমরা একটা সমীকরণ দাঁড় করানোর ট্রাই করি তাহলে a ইকুয়াল টু কি হবে বলো তো ভাই? এই সাইডে বি। a ইকুয়াল টু b হবে। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এটা অনেক ইজি। আবার দেখো, অক্সিজেনের জন্য একটা সমীকরণ দাঁড় করাই। বলো তো ভাইয়া, বাম পাশে অক্সিজেন আছে কতগুলা? 3 এ সংখ্যক। 3 এ সংখ্যক। ডান পাশে অক্সিজেন কতগুলা আছে? কতগুলা আছে? 6 কতগুলা? স্ক্রিনটা একটু আরেকবার শেয়ার করবেন। 2c সংখ্যক না বলো তো ভাইয়া অক্সিজেন?
ভাইয়া স্ক্রিনটা একটু আরেকবার শেয়ার করবেন আমার এখানে মানে আচ্ছা দেখো, তাহলে অক্সিজেন কত আছে? 2c সংখ্যক। এখন দেখো তুমি অনেকগুলা সমীকরণ ভাই। পাইছো না, অনেকগুলা সমীকরণ পাইছো না? দেখবা এই সমীকরণে কোন জিনিসটার সহগ সবচেয়ে বড়। দেখো তো ভাইয়া, a এর সহগ কত? হাইয়েস্ট 3 না? জি ভাইয়া। তখন তুমি ধরে নিবা a ইজ ইকুয়াল টু কি 1, যেটার সহগ সবচেয়ে বড় সেটার মান কত ধরে নিবা? 1 ধরে নিবা। ভাইয়া অনেকগুলা সহগ থাকতে পারে, ঠিক আছে? এখানে দেখো a এর সহগ প্রথম সমীকরণে 1, বাট একটা সমীকরণে তো 3 আছে। তো এরকম যেটাতে কোন একটা জিনিসের সহগ সর্বোচ্চ থাকবে ওইটার মান কত ধরে নিবা? 1 ধরে নিবা। 1 এখন দেখো যদি a এর মান 1 হয় তাহলে b এর মান কত হবে এই সমীকরণগুলো থেকে? বলো তো 1 হবে। b এর মান কত হবে? a ইজ ইকুয়াল টু b, তাহলে b এর মান কিন্তু 1 হবে। বলো তো c এর মান কত হবে? দেখো 2c সমান 3a, তাহলে 3 into 1, তাহলে c এর মান কত হবে বলো তো ভাই? 3/2। 3/2 তাহলে তুমি abc এর মান পেয়ে গেছো না? বসায় দাও, তাহলে a এর মান পাইছো 1, তাহলে KClO3, এটাকে তাপ দিবা। তারপরে b এর মান কত পাইছো? 1, তাহলে কত? KCl প্লাস c এর মান কত পাইছো? 3/2। এটাই কি হবে? আমাদের সমতাকৃত সমীকরণ হবে, ঠিক আছে? এটাই কি হবে? আমাদের সমতাকৃত কি হবে? সমীকরণ হবে। কারো যদি এটা দেখতে খারাপ লাগে তাহলে তুমি কি করবা? পুরোটাকে 2 দিয়ে গুণ করবা, সমস্যা নেই। বাট এটাই কি আমাদের সেই সমতাকৃত সমীকরণ। তাহলে এভাবে আমরা কি করতে পারি? যে কোনো সমীকরণ সমতাকৃত করতে পারি না? তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে প্রথমে 3টা সহগ বিবেচনা করবা ABC, তারপরে ওইটা থেকে তুমি একটা কতগুলা সমীকরণ পাবা, ওই সমীকরণে যার সহগ সবচেয়ে বড় সেটার মান কি 1 ধরে বাকিগুলো সলভ করে ফেলবা, ঠিক আছে? ওইটার মান 1 ধরে বাকিগুলো সলভ করে ফেলবা। এভাবে আমরা কি বলতো সহগগুলা পেয়ে যাবো। সহগগুলা পেলে কি হবে বলতো ভাই? আমাদের সমীকরণটা সমতাকৃত হয়ে যাবে। তাহলে এই পদ্ধতিতে যে কোনো বিক্রিয়া সমতাকরণ করতে পারবা তোমরা? বলো। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো এই ট্রিক গুলা মনে রাখবা, এগুলা অনেক কাজে দিবে। কারণ সমতাকরণ করতে মাঝে মাঝে তোমরা আসলে কিছু সহজ বিক্রিয়া আছে যেগুলো তোমরা দেখে দেখে করে ফেলতে পারো, বাট সবগুলা পসিবল না, তোমরাও জানো অনেক টাইম লেগে যায় মাঝে মাঝে, তাই না? তো এগুলা এভাবে করে ফেলতে। আচ্ছা, তাহলে আমরা সমতাকরণ করতে পারলাম, তাই তো? এই সমতাকরণ করতে পারলাম। এবার আমরা কি করব? অঙ্ক জি ভাইয়া। আমরা এবার কি করব? অঙ্ক করব। তো অঙ্কটা কিভাবে করব? দেখো আমাদের পটাশিয়াম ক্লোরেটের কি দেওয়া আছে? ভর দেওয়া আছে কতটুকু? 600 গ্রাম। এবং বলছে এই 600 গ্রাম থেকে কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়, তাই না? এটা বের করতে বলছে। এখন দেখো তো ভাইয়া, এখানে যদি 600 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড বলা আছে যে ভাইয়া, এখানে কি 600 গ্রাম কি বিক্রিয়ায় অংশগ্রহণ করছে না? কারণ কি 600 গ্রামকে তীব্রভাবে উত্তপ্ত করছে। তার মানে বিক্রিয়ায় অংশগ্রহণকৃত পটাশিয়াম ক্লোরাইডের মান দেওয়া আছে কতটুকু? 600 গ্রাম, তাই না? এবং জিজ্ঞেস করছে কি এখান থেকে কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়, বা এরকমও বলতে পারে কত লিটার অক্সিজেন উৎপন্ন হয়, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন আসতে পারে। এখন এটা আমরা কিভাবে বের করতে পারি? এটা বের করতে পারি সংখ্যানুপাতিক সমীকরণ দিয়ে। কিভাবে? আমরা জানি বিক্রিয়ায় অংশগ্রহণকৃত বিক্রিয়কের মোল সংখ্যা ডিভাইড বাই কি বলতো ভাই? তার সহগ সমান কি হবে? সমান হবে উৎপাদে উৎপন্ন হওয়া কি উৎপাদের মোল সংখ্যা ডিভাইড বাই কি তার সহগ। এটা সমান হবে না অলওয়েজ? এই অনুপাতটা কি অলওয়েজ সমান হবে না? তো এখানে দেখো তো ভাইয়া কার মান দেওয়া আছে? পটাশিয়াম ক্লোরাইডের মান দেওয়া আছে, অক্সিজেনটা বের করা লাগবে। তাহলে এখান দিয়ে এই যে এই মানে কি ওই যে কি যেন বলে না, এই KCl কে রাখা দরকার আছে না। এটা কি বলে বিরিয়ানিতে? কি কাবাবে হাড্ডি? তো কাবাবে হাড্ডি রাখার দরকার নেই। এখন দেখো, তাহলে আমরা যদি বিক্রিয়ায় অংশগ্রহণকৃত পটাশিয়াম ক্লোরাইডের মোল সংখ্যার মান জানি, তাহলে আমরা উৎপন্ন অক্সিজেনের পরিমাণ বের করে ফেলতে পারবো না? বলতো বের করে ফেলতে পারবো? পারবো। এখন বলো বিক্রিয়ায় অংশগ্রহণকৃত পটাশিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা কত? এই মোল সংখ্যা কত বলো? তোমরা তো মোল সংখ্যা অনেক পারো। মোল সংখ্যা n = কত? W/m। W এর মান কত? এই W এর মান কত? হ্যালো, 600 গ্রাম। 600 গ্রাম। ডিভাইড বাই কি করব? আণবিক ভর দিয়ে ভাগ করব। বলো পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? 122.5। এই যে 39 যোগ 35.5 যোগ 348 কত হয়? 122.5 হয়। 122.5 ইজ ইকুয়াল টু কি 2/3। এখন বলো তো অক্সিজেনের মোল সংখ্যা কি তোমাকে বের করতে বলছে, নাকি কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হয় সেটা বের করতে বলছে? কত গ্রাম? তাহলে কত এখানে গ্রাম? তুমি কি বসাই দিবা? W ডিভাইড বাই কি 32, তাই না ভাইয়া? জি ভাইয়া।
তাহলে ডাব্লিউ এর মানে কি হবে, কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়? তাহলে ডাব্লিউ এর মান বের করে ফেলো, কত হয়? কত হয় বলো তো ডাব্লিউ এর মান? কত হয় ডাব্লিউ এর মান, কত হয়? 156.7। 156.7 এত গ্রাম। তাহলে কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হবে বলো তো ভাইয়া এবং আপুরা? ভাই একটু আরেকবার বুঝাই দিবেন, আচ্ছা ঠিক আছে, শোনা যায় নাই। আচ্ছা ঠিক আছে। তাহলে এই বিক্রিয়ায় আমরা কি করছি, বিক্রিয়াটা সমতাকৃত করছি এবং আমরা দেখছি যে এই বিক্রিয়ায় 600 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়। তো আমরা সংখ্যানুপাতিক সমীকরণ থেকে কি জানি বলতো, আমরা জানি বিক্রিয়ায় অংশগ্রহণকৃত বিক্রিয়কের মোল সংখ্যা ডিভাইড বাই তার সহগ কি হবে, উৎপাদে উৎপন্ন হওয়া উৎপাদের মোল সংখ্যা ডিভাইড বাই তার সহগের সমান হবে। তো এখান থেকে আমরা কি পাই, আমরা পাই n of KClO3 ডিভাইড বাই 1 ইজ ইকুয়াল টু কি হবে, n of O2 ডিভাইড বাই কি তার সহগ 3/2। তো এখান থেকে আমরা কি পাই, n of KClO3 যেটা, এটা কার সমান হয়, এটাকে যদি তুমি আরো সরল করো 2 উপরে উঠে যাবে 3 নিচে থাকবে, তাহলে 2/3 n of O2। এখন বলো তো ভাইয়া আমাদের কত মোল পটাশিয়াম ক্লোরাইড বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটা কি আমরা জানি? জানি না। জানি কি বলতো, 600 গ্রাম। এখন 600 গ্রাম সমান কত মোল পটাশিয়াম ক্লোরাইড সেটা আমরা বের করতে পারবো না? অবশ্যই বের করব। মোল সংখ্যা আমরা কিভাবে বের করি, আমরা বের করি W/M দিয়ে। তো W এর পরিমাণ 600 গ্রাম এটা দেওয়া আছে, তাকে আমরা আণবিক ভর দিয়ে ভাগ করব। তাহলে আণবিক ভর কত পটাশিয়াম ক্লোরাইডের বলো তো ভাইয়া? 122.5, তাই না? আবার দেখো 2/3 অক্সিজেনের মোল সংখ্যা। এখন দেখো অক্সিজেনের কত গ্রাম উৎপন্ন হয় সেটা আমাদের বের করতে বলছে, মোল সংখ্যা কি বের করতে বলছে না। তাহলে মোল সংখ্যা সমান আমরা কি লিখতে পারি, W/M। অক্সিজেনের জন্য M এর মান কত, 32। তো এখান থেকে W কি বলতো ভাইয়া, বিক্রিয়া মানে উৎপাদে উৎপন্ন অক্সিজেনের পরিমাণ। তো এখানে W এর মান আমরা বের করে কত পাইছি, 156.7 গ্রাম পাইছি। এটাই কি হবে আমাদের উৎপাদে উৎপন্ন হয় কি অক্সিজেনের পরিমাণ। বুঝতে পারছো? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ বুঝতে বলো পারছি বলো। যে যদি যে আমরা মোল সংখ্যাটা বের করব, তখন তো আণবিক ভরটা কোনো সময় সহগ সহ গুণ করব না, সহগ ছাড়া গুণ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আণবিক ভর তুমি সহজ কেন বলছো? হ্যাঁ, আণবিক ভর আণবিক ভর, ঠিক আছে, ওইটার সাথে সহগের গুণ। আচ্ছা তাহলে এটা বুঝতে পারছো সবাই ভাই এবং আপুরা? জি ভাই। আচ্ছা, তো শুরুতেই বলে রাখি এই সংখ্যানুপাতিক সমীকরণ যদি তুমি ইউজ করতে পারো ভাইয়া, বিশাল বিশাল আকাশ সম ম্যাথ একদম 2-3 লাইনের হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে, যখন সেকেন্ড পেপার পড়বা তখন খুব ভালোভাবে বুঝবা। ঠিক আছে, এই সংখ্যানুপাতিক সমীকরণের মর্ম বা মাহাত্ম্য। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা আরো ম্যাথ করে ফেলি। লিখো, একটি বিকারে এই 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 যে এই প্র্যাকটিস ম্যাথ গুলা কোথায় আছে, এটা খুঁজে পেয়েছো বইতে? দশ জি ভাইয়া। সিসি, হ্যাঁ না ভাইয়া, খুঁজে পাও নাই? না। কি বলো, আপনি যে কোন থেকে পড়াইছেন, হাজারিনাগ স্যারের বইয়ে পাই নাই, মানে আছে, মাঝখানে সাইড। মাঝখানে মাঝখানে আছে, ঠিক আছে। সামনে যেগুলো আছে এগুলো হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার জিনিসপত্র, এই জন্য এগুলো আমি পরে পড়াবো। আচ্ছা, এগুলো ম্যাথমেটিক্যাল, এগুলো আগে পড়ছি। আচ্ছা, তো ওই মাঝখানে দেখবো অনেকগুলা ম্যাথ দেওয়া আছে, হাজার হাজার লাখ লাখ ম্যাথ দেওয়া আছে, বুঝছো, অনেক ম্যাথ দেওয়া আছে। জি ভাই। NaOH। আচ্ছা ঠিক আছে, একটি বিকারে 100 সিসি 2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, কেমন? এর সাথে এর সাথে এর সাথে সেমিমোলার H2SO4 এর কত মিলিলিটার মেশালে দ্রবণটি পূর্ণ প্রস্তুত হবে? এটা পারবা?
ভাইয়া আচ্ছা বলো তো পূর্ণ প্রশমন বলতে আসলে আমরা কি বুঝি? কোন একটা অ্যাসিডকে অ্যাসিড মানে মনে করো কোন একটা পাত্রে অ্যাসিড বা ক্ষার আছে, ঠিক আছে, মনে করো অ্যাসিডই আছে, তো ওই অ্যাসিডের সাথে যদি আমরা ক্ষার মিশাই তাহলে কি করবে বলো তো? ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে না? জি ভাইয়া। এই বিক্রিয়াটাকে আমরা কি বলি? এই বিক্রিয়াটাকে আমরা বলি প্রশমন বিক্রিয়া। প্রশমন যদি এরকম হয় ওই যে অ্যাসিড গুলা ছিল সবগুলা অ্যাসিডই কি ক্ষারের সাথে বিক্রিয়া করে ফেলছে, তাহলে বলো তো দ্রবণটা থেকে আর কোনো অ্যাসিড বা ক্ষার অবশিষ্ট থাকবে? থাকবে না। না। তো এই যে বিক্রিয়াটা ঘটলো যে সবগুলা অ্যাসিড সবগুলা ক্ষার দ্বারা প্রশমিত হয়ে গেল, এটাকে আমরা কি বলি? পূর্ণ প্রশমিত হয়ে গেছে, ঠিক আছে, পূর্ণ প্রশমিত হয়ে গেছে। এখন বলো তো এখানে একটা একক আছে, এখানে সিসি আছে, বলো তো এই সিসি বলতে আসলে আমরা কি বুঝি? কিউবিক সেন্টিমিটার। কিউবিক সেন্টিমিটার। তো 1 কিউবিক সেন্টিমিটার সমান কত মিলিলিটার বলতে পারবা কেউ? 1 সিসি সমান, তো 1 সেন্টিমিটার কিউব যে কথা 1 সিসি কি একই কথা, আর 1 সিসি সমান কত মিলিলিটার? 1 মিলিলিটার, ঠিক আছে। 1 সিসি সমান কত মিলিলিটার? 1 মিলিলিটার। তো এগুলা খাতায় লিখে ফেলো। আবার দেখো ভাইয়া 1 লিটার যে কথা 1 ডেসিমিটার কিউব কি বলো তো ভাইয়া? একই কথা, ঠিক আছে। এখন 1 লিটার সমান কত মিলিলিটার? 1000 মিলিলিটার। 1000 মিলিলিটার। তো এটা সমান কি বলতো ভাই? আমরা বলতে পারি না 1000 সিসি বলতে পারি, ঠিক আছে, এটা কিন্তু আমরা বলতে পারি। আবার দেখো তো ভাইয়া 1 মিটার সমান কত ডেসিমিটার? 10 ডেসিমিটার না? 1 মিটার সমান কত কত ডেসিমিটার? এগুলা জানো মিটারের সাথে ডেসিমিটারের সম্পর্ক? কিলাইয়া হ্যাকাইয়া ডেকাত মাইলে ডেসে সেন্টিমিটার। তো 1 মিটার সমান 10 ডেসিমিটার। তাহলে বলো তো 1 মিটার কিউব সমান কত ডেসিমিটার কিউব হবে? দুই পাশে কি করে দিবা? দুই পাশে কিউব করে দিবা, ঠিক আছে। এককের রূপান্তর অনেক মজা। তাহলে কত হবে? 1000 ডেসিমিটার কিউব হবে। তাহলে বলো তো 1 মিটার কিউব সমান কত লিটার হবে? 1000 লিটার হবে, ঠিক আছে। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করি 1 মিটার কিউব সমান কত মিলিলিটার, সেটাও তোমরা বের করতে পারবে না ভাইয়া? সেটা তোমরা বের করতে পারবে। এই যে 1 লিটার সমান কত? 1000 সিসি। তাহলে 1000 এর সাথে 1000 গুণ করে দিলে কি হবে? আমাদের কত মিলিলিটার সেটাও বের হয়ে যাবে। তাহলে এই যে এককগুলো এগুলো একটু মনে রাখবো কষ্ট করে, ঠিক আছে ভাইয়া? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে এই যে বিক্রিয়াটা ঘটে বিক্রিয়াটা আমরা লিখে ফেলি। তো বিক্রিয়াটা কি ঘটে? H2SO4 কার সাথে বিক্রিয়া করে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। আমরা সংখ্যানুপাতিক সমীকরণ যেটা এটা ইউজ করা শিখব, ঠিক আছে। এখন এই বিক্রিয়াটা সমতাকরণ করবা, আসলে উৎপন্ন হবে কি? উৎপন্ন হবে সোডিয়াম সালফেট আর কে? আর হবে পানি। তো সমতাকরণ করলে কি হবে? এখানে একটা জাস্ট 2 অ্যাড হবে, আর কিছু কি হবে? আর কিছু হবে না। তাহলে আমরা সমতাকৃত বিক্রিয়াটা পেয়ে গেলাম। আর কোথায় হবে? এখানে একটা 2 হবে, তাই না? এখন আমাদের কি বের করা লাগবে? দেখো আমাদের একটা দ্রবণ আছে, কিসের দ্রবণ আছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের। এবং এই সোডিয়াম হাইড্রোক্সাইডের কি পরিমাণ বিক্রিয়া করে সেটা আমাদের দেওয়া আছে। কি বলতো ভাইয়া? 2 মোলার 100 সিসি। এবং তোমাদের বের করতে হবে কি বলতো ভাইয়া? এই 2 মোলার 100 সিসি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে তোমার সেমি মোলার H2SO4 এর কত ml লাগবে। তাহলে সেমি মোলার মানে কি? এই যে H2SO4 যেটা এটার ঘনমাত্রা দেওয়া আছে কত বলতো ভাইয়া? 0.5 মোলার দেওয়া আছে। বের করতে হবে কি? ভি কত, তাই না? ভি এর মান কত সেটা বের করা লাগবে। এখন দেখো তো তুমি কি করবা? তুমি সংখ্যানুপাতিক সমীকরণ থেকে জানো যে ভাইয়া বিক্রিয়ায় অংশগ্রহণকৃত বিক্রিয়কের মোল সংখ্যা ডিভাইড বাই তার সহগ ইজ ইকুয়াল টু কি হয়? উৎপাদে উৎপন্ন হওয়া উৎপাদের মোল সংখ্যা ডিভাইড বাই কি? তার সহগ। এখন সালফিউরিক অ্যাসিডের যত মোল বিক্রিয়া অংশগ্রহণ করছে ডিভাইড বাই কি হবে? তার সহগ। এটা কার সমান হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড যত মোল বিক্রিয়া অংশগ্রহণ করছে ডিভাইড বাই কি? তার সহগ। আবার কি বলতো ভাইয়া? যত মোল সোডিয়াম সালফেট উৎপন্ন হয়েছে তার মোল সংখ্যা ডিভাইড বাই কি? তার সহগ। যত মোল পানি উৎপন্ন হয়েছে তার মোল সংখ্যা ডিভাইড বাই কি বলতো ভাইয়া? তার সহগ। এখন বলো তো ভাইয়া এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডটা দেওয়া আছে, তোমার সালফিউরিক অ্যাসিডটা বের করা লাগবে। এই হাড্ডিগুলা কি আর বসানোর দরকার আছে? না। দরকার নেই, বাদ দিয়ে দাও। তাহলে বলো তো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কি হবে? ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইডের যে দ্রবণটা দেওয়া আছে ওই দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি বলতো ভাই? আসলে দ্রবণ না। তাহলে কোন একটা দ্রবণে দ্রবের মোল সংখ্যা n = আমরা কিভাবে বের করি? S ইনটু কিভাবে? VL। বলো তো এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যেটা এই দ্রবণের মোলারিটি কত? 2 মোলার। এবং লিটার এককে এই দ্রবণটার আয়তন কত? 1000 মিলিলিটার।
কত কত লিটার বলো, কত লিটার? এই কত লিটার? আচ্ছা কঠিন লাগতেছে বেশি। 0.1 হবে। দেখো 100 সিসি মানে কি 100 মিলিলিটার, তো 100 মিলিলিটার সমান কত হবে? 1000 লিটার হবে। তাহলে 100 ডিভাইড বাই 1000 লিটার হবে। তাহলে 100 কে কি দিয়ে ভাগ করবা? 100 কে 1000 দিয়ে ভাগ করবা। তাহলে কত পাও বলো তো ভাইয়া মোল সংখ্যা? 0.1। 0.1 পাও না 0.2 পাও, একটু বলো তো ভাইয়া, মানে এই মোল সংখ্যা এর মান 0.1 তো শুধু বিএল। হ্যাঁ, মানে টোটাল মোল সংখ্যা কত পাও? 0.2। 0.2 হ্যাঁ, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কত পাইছো? 0.2 ডিভাইড বাই কত হবে? 2 হবে। আবার দেখো তো ভাই এখানে 1, এখানে বলো তো সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কত হবে? সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কি হবে? NO4 কি হবে বলো তো ভাইয়া? S * VL। তাহলে দ্রবণের আয়তন কত? 0.5। আর VL কি বলো তো ভাইয়া? লিটার এককে আয়তন, তাই না? তাহলে বসায় দাও 0.5 ইনটু কি লিটার এককে আয়তন। তাহলে কত লিটার আসে বলো তো ভাই আয়তনটা? VL এর মান কত আসে? বলো বলো বলো, VL এর মান কত আসে? কত আসে ভাইয়া? 0.2 আসে কিনা দেখো তো। 0.2 আসে। 0.2 লিটার। তাহলে 0.2 লিটার সমান কত মিলিলিটার বলো তো ভাইয়া? 200 মিলিলিটার। তাহলে বলো তো কত মিলিলিটার সালফিউরিক অ্যাসিড অ্যাড করা লাগবে? বলো তো কত মিলিলিটার? 200 মিলিলিটার। 200 মিলিলিটার। এটা কি কঠিন লাগতেছে তোমাদের? না। আচ্ছা না ভেরি ভাইয়া। আচ্ছা ভেরি গুড। তাহলে তো হইলই। তাহলে চলো আমরা আরো ম্যাথ করে ফেলি নাকি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে আরো একটা যে ম্যাথ তোমাদের আসে এরকম আসে। আচ্ছা, তো এবার আমরা একটা সূত্র শিখবো, সেটা কি বলতো ভাই? লঘুকরণ সূত্র। তো লিখে ফেলো দ্রবণের লঘুকরণ সূত্র। এই বেশি ফাস্ট গেলে বলবা। সচরাচর নরমালি কি হয়, আমি হচ্ছে আরো অনেক প্র্যাকটিস করাই, তো যেহেতু এই টপিকগুলো আসলে তোমাদের কাছে বেশি ইজি মনে হইতেছে এই জন্য হচ্ছে আমি স্কিপ করতেছি, নইলে ওই আগের অঙ্কগুলো আমি আরো পড়াই। কারণ যখন ফার্স্ট ইয়ারে পোলাপান উঠে তখন তাদের মধ্যে কেমন যেন একটা কাজ করে, হতাশা কাজ করে যে ইন্টারে কি নাকি পড়বো, জন্য সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যায়। তো লিখে ফেলো দ্রবণের লঘুকরণ সূত্র। একটু ভালোভাবে বুঝবা এই কনসেপ্টটা। মনে করো তোমার কাছে একটা দ্রবণ আছে, যে কোনো কিছু দ্রবণ আছে। ভাই এটা কি লঘুকরণ? হ্যাঁ লঘুকরণ। লঘু করা মানে কি বলতো ভাইয়া? পাতলা করা, তাই না? লঘু করা মানে পাতলা করা। মনে করো তোমার কাছে একটা দ্রবণ আছে সোডিয়াম ক্লোরাইড এর, ঠিক আছে? মনে করো সোডিয়াম ক্লোরাইডের 10 ml দ্রবণ আছে, ঠিক আছে? এবং এই দ্রবণের যে মোলারিটি সেটা হচ্ছে 2 মোলার। কেমন? তোমার কাছে 10 ml সোডিয়াম ক্লোরাইডের 2 মোলার দ্রবণ আছে। এখন দেখো ভাইয়া এই দ্রবণে তুমি যদি সোডিয়াম ক্লোরাইড আর অ্যাড না করো, ঠিক আছে, আর কি বলো তো কোনো সোডিয়াম ক্লোরাইড অ্যাড করলে না, তুমি কি করলা? কিছু পরিমাণ পানি অ্যাড করলা। কি অ্যাড করলা বলো তো ভাই? কিছু পরিমাণ পানি অ্যাড করলা। যদি কিছু পরিমাণ পানি অ্যাড করো তাহলে বলো তো এই দ্রবণের মোলারিটি কি বাড়বে নাকি কমবে? কমে যাবে। মোলারিটি কমবে। সবাই বুঝো এটা যে ভাই আমি যদি এখানে আরো কিছু পরিমাণ দ্রাবক অ্যাড করি বা পানি অ্যাড করি দ্রবণের মোলারিটি কমে যাবে। হ্যাঁ। সবাই বুঝতে পারো? তাহলে জি। এটা, হ্যাঁ, তাহলে এটা কি বুঝতেছো ভাইয়া? কোন একটা দ্রবণে তুমি যদি দ্রবের পরিমাণ চেঞ্জ না করো, ঠিক আছে, দ্রবের পরিমাণ যদি চেঞ্জ না করো, ঠিক আছে, যদি চেঞ্জ না করো তাহলে ওই দ্রবণের যে মোলারিটিটা সেটা আসলে কি বলতো ভাই? আমরা যদি দ্রবণের আয়তন বাড়াই, দ্রাবক অ্যাড করি মানে কি বলতো ভাইয়া? দ্রাবক অ্যাড করা মানে কি দ্রবণের আয়তন বৃদ্ধি করে না বলতো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ওই দ্রাবকের পরিমাণ যদি ভাই আমরা কি করি বাড়াই তাহলে কি হবে? ওই দ্রবণের মোলারিটি কমে যাবে। তার মানে কি বলতো ভাইয়া? কোন একটা দ্রবণের যে মোলারিটিটা সেটা কি ওই দ্রবণের আয়তনের সাথে ব্যস্তানুপাতিক যদি দ্রবের পরিমাণ চেঞ্জ না হয়। বলতে পারি না?
জি ভাইয়া। বলতে পারি। তাহলে যদি কোনো একটা নির্দিষ্ট দ্রবণে আমরা দ্রবের পরিমাণ চেঞ্জ না করি, তাহলে ওই দ্রবণের মোলারিটি যেটা সেটা কি হবে, সেটা ওই দ্রবণের আয়তনের ব্যস্তানুপাতিক হবে। ঠিক আছে, কি হবে, ব্যস্তানুপাতিক হবে। এর অর্থ কি, আমরা যদি এই দ্রবণে কোনো দ্রব অ্যাড না করি, আমরা যদি পানি বাড়াই, মানে দ্রাবকের পরিমাণ বাড়াই, তাহলে কি হবে, ওই দ্রবণের ঘনমাত্রা যেটা বা মোলারিটি যেটা সেটা কি হয়ে যাবে, আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, আমরা কিছু পরিমাণ পানি অ্যাড করলাম, দ্রবণের মোলারিটি কিছু কমবে। আরো পানি অ্যাড করলে কি বলতো ভাইয়া, আরো মোলারিটি কমবে। তো পানি অ্যাড করা মানে কি, দ্রবণের আয়তন বাড়ানো, আর আয়তন বাড়লে কি হবে, মোলারিটি কমবে। এজন্য কি, তারা ব্যস্তানুপাতিক। আমি কি বুঝিতে পারছি ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তাহলে কোন একটা দ্রবণের মোলারিটি যেটা সেটা কি, আয়তনের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এখন দেখো, যদি ব্যস্তানুপাতিক চিহ্ন আমরা উঠাইতে চাই, তাহলে আমরা কি বসাবো, ব্যস্তানুপাতিক চিহ্নের জায়গায় যদি সমান বসাইতে চাই, আমাদের কি আনা লাগবে, একটা সমানুপাতিক ধ্রুবক আনা লাগবে, তাই না? জি ভাইয়া। তো এই সমানুপাতিক চিহ্ন ধ্রুবক আমরা কে বসালাম, তাহলে 1/v। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, s আর v এর গুণফল যেটা সেটা কি হবে, কনস্ট্যান্ট হবে, তাই না? তার মানে এখান থেকে তোমরা কি বুঝতে পারো, যদি তুমি কোনো একটা দ্রবণে দ্রবের পরিমাণ চেঞ্জ না করো, যদি তুমি কোনো একটা দ্রবণে দ্রবের পরিমাণ চেঞ্জ না করো, ওইখানে যতই তুমি পানি অ্যাড করো না কেন, যতই দ্রাবক অ্যাড করো, দ্রাবক ফালায় দাও, অলওয়েজ কি বলো তো ভাইয়া, মোলারিটি এবং আয়তনের গুণফল কি হবে, কনস্ট্যান্ট হবে, তাই না? জি ভাই। তাহলে মনে করো, পানি অ্যাড করার পূর্বে দ্রবণের মোলারিটি ছিল S1 এবং আয়তন ছিল V1, এবং পানি অ্যাড করার পরে দ্রবণের আয়তন হয়ে গেছে S2 এবং মোলারিটি হয়ে গেছে S2 এবং আয়তন হয়ে গেছে V2। তাহলে বলো তো ভাইয়া, S1 আর V1 এর গুণফল S2 আর V2 এর গুণফলের সমান হবে না? হ্যাঁ। এটাই কি বলতো ভাইয়া, এটাই কিন্তু আমাদের দ্রবণের লঘুকরণ সূত্র। ঠিক আছে, আবার বলো তো, তুমি যদি আরো দ্রাবক চেঞ্জ করে মোলারিটি বানাও S3 এবং আয়তন বানাও V3, তাহলে এটা কি হবে, এটাও কি আগের সমান হবে না? শর্ত কি, শর্ত হচ্ছে তুমি দ্রাবক যত খুশি অ্যাড করো, কোনো সমস্যা নেই, দ্রাবক অ্যাড করে উঠাই নাও, দ্রবের পরিমাণ কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। করতে ঠিক আছে, পারবো না। দ্রবের পরিমাণ চেঞ্জ করতে পারবে না। তাহলে নতুন আরেকটা জিনিস শিখে ফেলছো, কি বলতো ভাই, S1 V1 S2 V2 S3 V3। আমি ক্লিয়ার করতে পারছি এগুলা? সবাই পারবে এগুলা ভাইয়া? জি ভাইয়া। তাহলে জি চলো ভাইয়া। ম্যাথ করে ফেলি। ঠিক আছে, তাহলে চলো ম্যাথ করে ফেলি। লিখো, এই টাইপের ম্যাথ আমি আগেও করাইছিলাম মনে হয় তোমাদের, আমার যতটুকু মনে পড়ে। তো এই টাইপের ম্যাথ, 2 মিলিলিটার মোলার HCl দ্রবণকে সেমিমোলার দ্রবণে রূপান্তরিত করতে কি পরিমাণ পানি যোগ করা লাগবে। তো অধিকাংশ ক্ষেত্রে এই কোয়েশ্চেন গুলা থাকে কি করতে হবে। ঠিক আছে, তো আলটিমেটলি তোমার দ্রাবকই চেঞ্জ করা লাগবে, পানি অ্যাড করা লাগবে বা পানি সরাই নিতে হবে। তো কি পরিমাণ পানি যোগ করতে হবে সেটা আমি ডিরেক্ট বলেছিলাম, বাট বইয়ের যখন ম্যাথ সলভ করবা তখন দেখবা লেখা আছে ডিরেক্ট কি করতে হবে। ঠিক আছে, অবশ্যই পানি যোগ করা লাগবে, কারণ কি, মোলার দ্রবণ মানে ঘনমাত্রা কত ছিল 1m, সেমিমোলার মানে কত হয়ে গেছে 0.5 হয়ে গেছে। তো মোলারিটি কম হইতেছে, আর মোলারিটি কম হওয়া মানে কি, দ্রবণটা লঘু হওয়া। ঠিক আছে, মোলারিটি কমে যাওয়া মানে কি, দ্রবণটা লঘু হয়ে যাওয়া। কোন একটা দ্রবণের মোলারিটি কমে যাওয়া যে কথা, দ্রবণটা লঘু হওয়া কি বলতো, একই কথা। আবার কোন একটা দ্রবণের মোলারিটি বেড়ে যাওয়া মানে কি বলতো ভাই, ওই দ্রবণটা গাঢ় হওয়া। তো অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া, দ্রবণে দ্রাবকের পরিমাণ কমে যায় কিভাবে, আমরা কিভাবে দ্রাবক সরাইতে পারি? ভাই আনসারটা খুব সহজ, একটু পরিমাণ তাপ দাও, দেখবা পানি বাষ্প হয়ে উঠে যাচ্ছে। ঠিক আছে, এভাবে দ্রাবক আমরা কমাইতে পারি। ঠিক আছে, সমস্যা নেই, সবকিছুই পসিবল আছে। আচ্ছা যাই হোক, কি পরিমাণ পানি যোগ করতে হবে, তো এটার আনসার কি হবে দেখো, আমাদের প্রথমে একটা দ্রবণ ছিল কার, HCl এর, এবং HCl এর যে দ্রবণটা ছিল, ওই দ্রবণের আয়তন কত ছিল, 2 মিলিলিটার, এবং এই দ্রবণের যে মোলারিটি সেটা কত ছিল, 1m। এরপরে আমরা কি করছি বলতো ভাই, এরপরে আমরা এখানে কি করছি, কিছু পরিমাণ পানি যোগ করছি, মানে পানি যোগ করছি। দ্রাবক অ্যাড করছি। ঠিক আছে, আমরা দ্রবের কিন্তু কোনো চেঞ্জ করি নাই। দ্রাবক অ্যাড করার পরে দ্রবণটা কি হয়ে গেছে, সেমিমোলার হয়ে গেছে। ঠিক আছে, সেমিমোলার হয়ে যাওয়ার মানে কি, 0.5 মোলার হয়ে গেছে। তো দ্রবণের আয়তন কত হইছে এটা আমাদের বের করা লাগবে, তাই না? আয়তন কত হইছে এটা আমাদের বের করা লাগবে। তো দেখো, আমরা যদি আদি মোলারিটিকে S1 ধরি, S1 এর মান কত হবে,
1m এবং আদি আয়তন v1 ইকুয়াল টু কত হবে 2 মিলিলিটার। আবার দেখো শেষ মোলারিটি S2 এর মান কত 0.5, 0.5 ঠিক আছে মোলার। v2 এর মান কত এটা আমাদের বের করা লাগবে। এখন লঘুকরণ সূত্র হতে আমরা কি জানি S1 v1 ইকুয়াল টু কত S2B2 S2 v2। তাহলে বসায় দাও S1 এর মান কত 1 মোলার, v1 এর মান কত 2 মিলিলিটার, ঠিক আছে। আবার S2 এর মান কত 0.5 মোলার, v2 এর মান কত বের করা লাগবে বলো তো। v2 এর মান কি আসে? এই v2 এর মান কি আসে বলো? 4 মিলি 4 মিলিলিটার, তাই না? এখন বলো তো 4 মিলিলিটারই কি आंसर হবে আমাদের? আমাদের आंसर কি হবে 4 মিলিলিটার? হ্যাঁ না ভাইয়া মাইনাস করতে হবে। মাইনাস করতে হবে। দেখো আমাদের কি পরিমাণ পানি যোগ করতে হবে সেটা বের করতে বলছে। তো দেখো এই দ্রবণটাতে আগে থেকেই কি 2 মিলিলিটার দ্রবণ ছিল এবং শেষে এই দ্রবণটার টোটাল আয়তন কত হইছে 4 মিলিলিটার ছিল, 4 মিলিলিটার হইছে। তাহলে দ্রবণটার আদি আয়তন ছিল 2 মিলিলিটার, তার থেকে দ্রবণটার আয়তন কত হইছে 4 মিলিলিটার হইছে। তো অতিরিক্ত 2 মিলিলিটার আমরা কোথা থেকে পাইছি? আমরা যে পানি অ্যাড করছি ওই পানি থেকে হইছে। আমরা কি দ্রব অ্যাড করছি কোনো করে নেই, তার মানে অতিরিক্ত 2 মিলিলিটারই কি বলতো ভাই শুধুমাত্র পানি থেকে আসে। তাহলে পানি যোগ করতে হবে কতটুকু? পানি যোগ করতে হবে 4 মাইনাস 2 মিলিলিটার পানি যোগ করতে হবে। এই কঠিন লাগে? 4 মাইনাস 2 ভাইয়া সমান কত 2 মিলিলিটার। এটাই কি হবে আমাদের आंसर। সবাই বুঝতে পারছো না এটা ভাইয়া?